সূচনা পর্ব। সেদিন যখন জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা তখন বুকে একরাশ আনন্দ বাসা বাঁধে। গাইনোকোলজিস্টের সামনে বসেই তাকে আবেগে বলে উঠি, ম্যাম ক্যান আই কল মাই হাজবেন্ড? খুশিতে থরথর করে কাঁপছিল আমার হাত পা। বুকের মধ্যে সে কি ঝড় অবস্থা ছিল, আমার চেয়ার থেকে উঠে লাফালাফি করার মতো। মাতৃত্ব কি অদ্ভুত জিনিস। আলভিকে ফোন করে উচ্ছ্বাস নিয়ে বলি, আলভি খুশির খবর আছে, আমাদের বাসায় ছোট অতিথি আসছে। আলভি এহেন খুশির খবর শোনার পর বলে, বাসায় ফিরে কথা হবে। মনটা ভীষণ খারাপ হয়, বুকের মাঝে গুমোট মন খারাপ বাসা বাঁধে। তবুও তা দমিয়ে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসি। হয়তোবা তার কাজের চাপ বেশি, বাসায় ফিরে তার অপেক্ষা, সঙ্গে আমার অদ্ভুত আনন্দ। আলভি বাসায় ফিরল বিকেলে 4টায়, তার অফিস ছুটে হলে। ঘেমে নিয়ে একাকার সে যখন বাসায় ফেরে তখন এক গ্লাস পানি তার দিকে এগিয়ে দিলে সে করে বসে অভাবনীয় আচরণ। আমাকে এড়িয়ে সে বিছানায় বসে হাতের ব্যাগ ছুঁড়ে দেয় বিছানায় অবলীলায়। মুখ শুকিয়ে আছে তার, দুকান লাল, সাদা শার্ট থেকে টাই খুলল এলোমেলো ভঙ্গিতে। কি হয়েছে তোমার? শরীর খারাপ? অসুস্থ? অস্থিরতা নিয়ে তাকে একথা জিজ্ঞেস করতেই সে ধাক্কা দিল আমাকে। দুপা পিছিয়ে আসি, অবাক হই অনেকটা। আলভি দ্বিধাহীনভাবে উচ্চারণ করে, কি এসব যারা? তুমি এতটা কেয়ারলেস? সিরিয়াসলি? হসপিটালে গিয়ে আমাকে ফোন করে জানালে আমাদের বেবি আসছে। হোয়াট? আশ্চর্য আমি আলভির এমন কথায় স্তব্ধ হয়ে গেলাম। বুক টিপটিপ করছে ক্রমশই। নিজের এমন অনুভূতি পাশে রেখে জানতে চাইলাম, তুমি কি খুশি না? আলভি রক্তচক্ষু নিয়ে চাইল আমার দিকে, যেন কোনো ভুল প্রশ্ন করেছি আমি, যা কিনা করার কথাই ছিল না। আলভি আমার দুহাত ঝাঁকিয়ে জবাব দিল রুক্ষ কণ্ঠে, আমাদের বিয়ের 2 মাস চলছে। জাস্ট 2 মাস? এত জলদি কে বাচ্চা নেয়? আমাদের সংসারের হাল তোমার অজানা? তাতে কি হয়েছে? তুমি এমন করছো কেন? মনে হচ্ছে বাচ্চা অন্য কারো, আমার তোমার নয়, তুমি বুঝতে পারছো? ও আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসার সাক্ষী। আলভি খেপে উঠল, তিক্ত স্বরে উচ্চকণ্ঠে বলল, কি ভালোবাসা? সংসার চলছে না, তুমি ভালোবাসার চিন্তা করছো? শোন, যারা গ্রাম্য ভাষায় প্লিজ এটা বলতে এসো না, আমাকে মুখ কাটবেন যিনি আহার দেবেন তিনি। বি রিয়েলিস্টিক যারা, তোমার সস্তা আবেগ দিয়ে সংসার চলবে না। আমি হা হয়ে গেলাম আলভির ব্যবহারে। তবুও তার নিকট গিয়ে পরম ভালোবাসা দিয়ে তার হাতে হাত রেখে বললাম, আমি টিউশনি করাবো, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। পাশের বাসার আন্টির ছেলে ক্লাস 6-এ পড়ে, ওকে পড়ানোর জন্য বলেছে আন্টি, আমি পড়াবো। আর তুমি না বলেছিলে আমি তোমার পাশে থাকলে তুমি সবকিছু পারবে, সফলতা আসবেই তোমার। আমি সবসময় তোমার সঙ্গে আছি আলভি। হাতটা ছাড়িয়ে নিয়ে আলভি ফ্রিজের নিকট যায়, ঠান্ডা পানির বোতল বের করে বলে, কত মাস? 1.5 নাকি? অপারেশন করবে 2 দিন পর, শুক্রবারে নিয়ে যাব। আমার কলিজায় যেন তীর বিঁধল। এমন কথা স্বপ্নেও আশা করিনি তার থেকে। ছন্নছাড়া মন নিয়ে আলভির পাশে দাঁড়িয়ে বলতে চাইলাম কিছু, কিন্তু সে হাত উঁচিয়ে জানিয়ে দিল, শুনতে চাইছি না। আমার কণ্ঠ রুদ্ধ হলো, নিমিষেই মা হওয়ার স্বপ্নের শহর বিবর্ণ হলো। সব আনন্দ মাটির নিচে বিলীন হলো। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মেঝেতে। আলভি ফিরেও তাকালো না, সে স্বাভাবিক ভঙ্গিতে শার্ট খুলে তোয়ালে নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। ভার্সিটির প্রথম দিনে নিষ্পাপ মুখের যে আলভিকে দেখে আমি প্রেমে পড়েছিলাম, সে আলভির সঙ্গে এই আলভির যেন কোনো মিল খুঁজে পাচ্ছি না আমি। 2 মাস আগে যে আমার হাতে হাত রেখে বলেছিল নিশির আধারে, এই শক্ত করে ধরলাম হাত, কখনো ছাড়ব না। তোমাকে সুন্দর একটা জীবন দিতে পারবো কিনা জানি না, কিন্তু আমি তোমাকে আমার সবটুকু ভালোবাসা দেব যারা। এমন কথা শুনেই তো আমি বিয়ের পোশাকে সেই রাতেই তার হাত ধরে পালিয়েছিলাম। আজ তার এমন ব্যবহার আমার কলিজা যেন হাজার খণ্ড করে দিয়েছে। রাতে আলভির সঙ্গে কথা হলো না আমার, একই ছাদের নিচে থাকার পরও কথা হলো না। একই বিছানায় থাকলেও তাকে এড়িয়ে চললাম, অনুরূপ সেও। তার মুখ আর চোখ যেন আমাকে সম্পূর্ণভাবে পরিহার করল। পেরিয়ে গেল 2টো দিন। শুক্রবার আসতে আর কয়েক ঘন্টা বাকি। ঘুম হলো না আমার। এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে বড্ড দোটানায়। আলভি বিছানায় নিশ্চিন্তে ঘুমায়। দোটানা আর আলভির একটু আগে বলা কথা আমাকে পুরোপুরিভাবে গ্রাস করল। ভাবতে হলো আমার নতুন করে। আলভি তৈরি হয়ে আমার চোখে চোখ রেখে বলল, তুমি কি চাও আমাদের বাচ্চা একটা খারাপ জীবনযাপন করুক, কষ্টে থাকুক? যারা, আমার স্যালারি সামান্য, এটা নিয়ে বাসা ভাড়া খাওয়া পড়া এসবই হয় না। বেবি আসলে অনেক খরচ, ওকে আমরা কষ্ট দেব? আমি কি বাবা না ওর? আমিও চাই আমাদের ঘরে একটা পিচ্ছি কেউ আসুক, আমার 2 হাতে তাকে স্পর্শ করি। কিন্তু যারা, সে এসে কষ্ট পাবে তার বাবার থেকে, এটা আমি কিভাবে মানব? তখন আমার নিজেকে অপরাধী মনে হবে। প্লিজ যারা, একটু বোঝ।
আবেগ দিয়ে বিচার করো না। আবেগে সংসার হয় না। বাস্তব অনেক কঠিন, অনেক যারা। তার এমন কথা আমার বুকে গেঁথে যায়। ভাবি দ্বিতীয়বার। তারপর সিদ্ধান্ত নেই আলভির কথায়। সেও তো বাবা। কষ্ট হলেও নিজেকে শক্ত রাখি। উপস্থিত হই হসপিটালে। অপেক্ষায় বসে থাকি ভেতর থেকে ডাক আসার। একটা সময় ডেকে পাঠানো হয় ডাক্তারের নিকট। ভেতরে ঢুকে ডাক্তারের সঙ্গে কথা বলি। আমার সিদ্ধান্তের কথা জানালে তিনি কেমনতর এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আমি তাকে জানাই, আমার বাবা মা আমার সাইডে নেই। আমার স্বামী আমার একমাত্র আশ্রয়। আমি তার সিদ্ধান্তের সঙ্গে একমত। ডাক্তার কেবল শান্ত কণ্ঠে বলেন, মা হওয়া গর্বের কাজ। আর মা হওয়ায় সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার মিসেস যারা। আপনি কি আপনার সিদ্ধান্তে অটুট? আমি তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না। ভেতর থেকে অদৃশ্য জোরটা আটকে ধরছিল। ডাক্তার পুনরায় বলেন, 10 মিনিট দিলাম আপনাকে। ভাবুন। এরপর আমাকে রুম থেকে বের করে দেওয়া হলো। বাইরে আসতেই আলভি চোখের ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। আমি জানালাম, কিছু না। একটু পর আবার দেখা করতে বলল। আলভি আমাকে হালকা করে জড়িয়ে ধরল। বলল, ভয় পাচ্ছ? উহু, কিচ্ছু হবে না। ভয় পেও না। কথার মাঝে আলভির ফোন বেজে ওঠে। আলভি রিসিভ করে না। অতঃপর নার্স তাকে ডেকে পাঠালে সে চলে যায়। ফ্যান রেখে যায় ভুল করে আমার নিকট। আমি অপেক্ষায় ছিলাম তার ফিরে আসার। এমন সময়ই দ্বিতীয়বারের মতো ফোন বাজে তার। স্ক্রিনে লেখা ওঠে, মাই লাভ। চোখ দুটো ছানাবড়া হয় যেন আমার। নিঃশ্বাস আটকে আসে। চোখের পলক ফেলার কথা ভুলে যাই বেমালুম। হাত পা শীতল হয়ে জমে যায়, এরই মাঝে ফোনের রিং বন্ধ হয়। অতঃপর মেসেজ আসে, হেই, বউয়ের কাছে নাকি? আর ভালো লাগে না। তুমি কবে আমার হবে? বেইবি কবে? তোমাকে ছুতে ইচ্ছে করছে। চৈত্রের শেষ বিকেলের শুষ্কতা যেন বাসা বাঁধে যারার চোখে মুখে। দৃষ্টি ফেরাতে পারে না সে আলভির ফোনের স্ক্রিন থেকে। দলিতমথিত হয়ে যাওয়া হৃদয় নিয়ে সে তাকিয়ে থাকে। কখন যেন চোখ ভরে ওঠে লোনাজলে। ঘোলা হয়ে যায় দৃষ্টি। আকাশ যেন ভেঙে পড়ে তার মাথায়। এমন সময়ই ডেকে ওঠে পেছনে থেকে আলভি। বিদ্যুৎ গতিতে চোখের জল হাতের পিঠে মুছে সাড়া দেয় যারা। আলভির চোখ মুখ ভরার আগে নিজের মাথার চুল অস্থির ভঙ্গিতে টেনে সে যারাকে বলে, যাই হয়ে যাক তুমি আমার কথা শুনবে যারা। ডাক্তারের কি আসে যায় বাচ্চা নিয়ে? বুঝলাম না আমি। যারা একটু আগের ধাক্কা সামলে উঠতে পারেনি, তবুও চোখে মুখে সজীবতা ফুটিয়ে বলল, তুমি ভেবো না, আমাকে ডাকছে বোধ হয়। আমি ভেতরে যাই। আলভির ফোন তার হাতে স্থানান্তর করে দিয়ে যারা ডাক্তারের কক্ষে প্রবেশ করে। হেঁটে যাওয়ার মুহূর্তে সে ফিরে চায় একবার পেছনে পানে। আলভির ঠোঁটে মুচকি হাসি। চোখ নিবন্ধ ফোনে। হাতের আঙ্গুল খেলছে কিবোর্ডকে কেন্দ্র করে। যারা বিমর্ষ হয়ে এলো। কাঁচ ভেঙে গুড়িয়ে যাওয়ার মতোই সে গুড়িয়ে যাচ্ছে ভেতর ও বাহির থেকে। হন্টন দশায় ভেবে নিল জীবন দিয়ে হলেও সে আগলে রাখবে তার অনাগত সন্তানকে। 10 মিনিট পর আলভির অপেক্ষার প্রহর কাটিয়ে দিয়ে যারা জানালো অপারেশন 2 দিন পর করা হবে। যে কথাটা ছিল নিছকই মিথ্যা। যারা কখনো অপারেশন করাবে না। উপরন্তু সে আলভির ঘনিষ্ঠতা দেখার জন্য তার ভেতরের ঝড়ও প্রকাশ করবে না। আলভি বাচ্চার বিষয়ে জেনে কিছুটা হতাশ হলো যেন। তবে বেশি কিছু প্রকাশ করল না। বাড়ি ফিরতে চাইল যারাকে নিয়ে। পথিমধ্যে তার ফোন বাজে। যারা আর চোখে পরখ করে বোঝে এটা সেই নারীর ডাক। যে নারী তার ঘরে ঢুকেছে সাপ হয়ে। আবারও দমকে আসতে চায় কান্না। তবে তা খুব কষ্টে দমিয়ে রাখতে হয়। আলভি মাঝপথে সিএনজি থেকে নেমে যায়। যারাকে বাড়িমুখো হতে হয় একাকী। সুযোগ হাত ছাড়া করে না, দুঃখরা কষ্ট যারাকে ডাকে হাতছানি দিয়ে। গুমরে মরা আর্তনাদ ঠেলে বাইরে আসতে চায় যেন। যারা নি শব্দে কেঁদে যায়। বাসার সামনে সিএনজি এলে সে হন্তদন্ত হয়ে ছুটতে লাগে। পেছনে থেকে ডেকে ওঠে চালক। অদ্ভুত দৃষ্টিতে যারার পানে তাকিয়ে বলে, আপনার ব্যাগ। যারা ফিরে আসে। ব্যাগ নিয়ে পুনরায় সে ছুটে প্রবেশ করে বাসায়। আলভি ভাড়া মিটিয়ে দিয়েছিল রাস্তায় বিধায় চালক চলে যায় নিজ গন্তব্যে। যারা ঘরে ফিরে শাড়ির আঁচল মুখে ঠেসে দেয়। চিৎকারগুলো বেরিয়ে আসে। তবে শব্দ হয় ক্ষীণ। গলাকাটা মুরগির মতো তোড়পায় যারা। হাতের নিকট থাকা ফুলদানি ছুঁড়ে ফেলে মেঝেতে। ভেঙে গুড়িয়ে যায় তা। হঠাৎ যারার চোখ পড়ে ওয়ার্ড্রোবের দিকে। সে হন্যে হয়ে ছুটে। পথিমধ্যে থাকা ভাঙা ফুলদানি খোঁজ খোঁজ করে বিঁধে যায় তার পায়ে। তবুও যেন ব্যথা অনুভব হয় না। প্রিয় পুরুষের বিশ্বাসঘাতকতার কষ্টের কাছে এই কষ্ট যেন বড্ড নগণ্য। 4টা ড্রয়ার তোলপাড় করে কাপড় মেঝেতে ছুঁড়ে ছিটিয়েও যারা কোনো হদিস পায় না পরনারীটির। যারা এবার যায় ড্রেসিং এর নিকট। তবে সে হয়তোবা ভুলে গেছে আলভি বোকা নয়, এমনকি পরকীয়ায় আসক্ত কোনো পুরুষই বোকা হয় না। পর নারীতে আসক্ত হয়ে ওরা শুধু দক্ষ হয় ঘরের নারীকে বোকা বানাতে। সত্যিই কি দক্ষ হয়? নাকি সুযোগ নেয় নারীর তীব্র ভালোবাসার কোমলতার?
ফাঁকা একটা অ্যাপার্টমেন্ট, শুনশান। জানালা দিয়ে ছুটে আসা হাওয়া পর্দা দুলিয়ে বিদায় হচ্ছে। লিভিং রুমে বসা আলভি হা হয়ে তাকিয়ে দেখছে চারিপাশ। দামি আসবাবপত্র আর অ্যাপার্টমেন্টের মণিমুগ্ধকর নকশায় সে হারিয়ে যাচ্ছে যেন স্বপে। সামনে বসে থাকা মাহা ফোল্ডেবল সোফায় গা এলিয়ে দেয়। ঠোঁটে উদয় হয় তার বাঁকা হাসি। আলভির উদ্দেশ্যে বলে, এটুকুতেই তুমি এত খুশি? আমাদের বিয়ের পর আমরা বিদেশে যাব সপ্তাহে সপ্তাহে। আমাদের প্রাইভেট কার নিয়ে লং ড্রাইভে যাব অফিস শেষে। শুধু এই অ্যাপার্টমেন্ট কেন, পুরো একটা বাড়ি পাবে তুমি। চকচক করে ওঠে আলভির দু চোখ। মাহা আরও বলে, শুধু কি এগুলো, সঙ্গে তো আমাকেও পাবে তুমি। আচ্ছা বলো তো, আলভিকে বেশি সুন্দরী, তোমার বউ নাকি আমি? আলভি সেকেন্ড পরিমাণ সময়ও বায়না করে বলে দেয়, অবশ্যই তুমি। তুমি কি জানো, এই বাড়ি অ্যাপার্টমেন্ট এসবের চাইতে সবচেয়ে বেশি দামি তুমি। যা, এতটাও সুন্দরী নই আমি। মাহা লজ্জা পায়। আলভি শব্দ করে হাসে। চোখে মুখে ফুটে ওঠে তার কামনা। বাসনার তাড়না এগিয়ে যায় মাহার নিকট। ধপ করে বসে পড়ে ফ্লোরে। মাহার মাথার পেছনে হাত দিয়ে ক্রমশ তার মুখটা এগিয়ে নিতেই মাহা ধাক্কা দেয়। আলভির দেহ সরে মাটিতে লুটিয়ে যায়। মাহা তার বুকের ওপর পা রেখে ফিসফিস করে বলে, আগে বিয়ে তারপর সব। বিয়ের আগে এত সুযোগ দিলে তুমি ছেড়ে যাবে আমাকে? আমি তো যারা নই আলভি। তুমিই তো বলছিলে আমাকে ছুড়ে দিতে ইচ্ছে করছে তোমার। ইচ্ছেটা তুলে রাখলাম। এবার বলো, বিয়ে করবে কবে? যারা বিদায় হলে। তো বিদায় করছো না কেন? বুঝতে পারছি না কি বলল। মাহা রক্তচক্ষুতে তাকায়। আলভি আলগোছে মাহার পা বুকের ওপর থেকে নামিয়ে বলে শান্ত হতে। একটা ব্যবস্থা সে শীঘ্রই করবে। মাহার মন শান্ত হয় না। আলভি উপায়ন্তর না পেয়ে মাহাকে বুকে জড়িয়ে ধরে। অতঃপর হাতের ফোনটা নিয়ে যারার নাম্বারে টেক্সট পাঠায়, আমার বাসায় ফিরতে রাত হবে। এলোমেলো ভঙ্গিতে মেঝেতে স্তূপ হয়ে ছড়িয়ে থাকা কাপড়ের ওপর মাথা রেখে যারা স্বয়ং দশায় ফোনের শব্দ শ্রবণ করে। উঠে যাওয়ার শক্তি বা সাধ্য হয় না। পায়ের ক্ষত থেকে গড়িয়ে পড়ছে রক্ত। খুবই শান্ত গতিতে। মেঝের একাংশ লাল হয়ে গেছে সেই রক্তের ছোপে। নয়ন জল নয়নেই শুকিয়ে যায় যারার। এই শোকে কখন যেন সে বন্ধ করে নিয়েছিল চোখ। এশার আজান বাতাসে বাতাবরণ করলেও তা পৌঁছায় না যারার কানে। আবারও টুং করে শব্দ হয়। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে আলভির দ্বিতীয় মেসেজ, আজ ফিরতে পারবো না যারা। অফিসে আছি, প্রচুর কাজ। কাল অফিস করে তারপর বাসায় ফিরব। ঘুম ছুটে যায় কলিং বেলের ধ্বনিতে। পিটপিট করে চোখ খুলে যারা সন্ধান পায় আধারের। খোলা জানালার ফাঁক দিয়ে এসেছে এক ফালি চাঁদের আলো। সেই আলোয় আবছা দেখে যারা উঠে দাঁড়ায়। কে যেন দরজার ওপাশে অস্থির হয়ে বেল বাজিয়ে যাচ্ছে। যারা ঘরের লাইট জ্বালায় ব্যথায় জর্জরিত পা নিয়ে। অতঃপর খুব ধীর পায়ে সে এগিয়ে যায় দরজার নিকট। ছিটকিনি খুলে সামনে তাকাতেই দেখা মেলে উপমার। গম্ভীর চোখ মুখ, হাতে ব্যাগ সমেত কালো কোট, পরনে সাদা শাড়ি। যারা সামান্য অবাক হয়। আচমকা উপমার উপস্থিতি তাকে ভরকে দেয়। উপমা যারাকে প্রায় ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে। যারা ব্যথাতুর শব্দ করে। উপমা আতঙ্ক নিয়ে পিছনে ফেরে। যারা বসে পড়েছে মাটিতে। দুপা ভাজে মুড়িয়ে সে দেখছে ক্ষত। রক্তের ধারা বেড়ে গেছে উপমার ধাক্কায়। উপমা চিৎকার দিয়ে ওঠে আপু বলে। যারা হাত দিয়ে বোঝায় সে ঠিক আছে। উপমা চিৎকার করে, কি ঠিক আছিস? কিছুই ঠিক নেই তুই। বারবার বলেছিলাম এই থার্ড ক্লাস ছেলেকে বিয়ে করিস না আপু। কিন্তু তুই মা বাবা আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে এলি। তুই ঠিকানা পেলি কোথায়? জোগাড় করেছি। যারা কথা বাড়ায় না। 2 মাস পর বেনকে দেখে তার অনুশোচনা বেড়ে পাহাড়সম হয়েছে। উপমা যারাকে দাঁড় করাই। বেডরুমের আগে একটা ছোট রুমের ন্যায় কক্ষ আছে এখানে। সে কক্ষ দরজার নিকট। পুরোটা ফাঁকা। কেবল একটা সিঙ্গেল সোফা আছে। উপমা সেই সোফাতেই বসিয়ে দেয় যারাকে। অতঃপর গভীর কণ্ঠে বলে, আলভি কোথায়? যারা ঠাট নিয়ে বলে, তোর বড় আলভি। সম্মান দিয়ে কথা বল। একজন ল পড়ুয়া স্টুডেন্ট হিসেবে অপরাধীকে সম্মান করলে পুরো ল ডিপার্টমেন্টকে অসম্মান করা হবে। ওর মতো জানো আর ওকে আমি হাতের কাছে পেলে টুকরো টুকরো করে দেব বুঝলি? যারা অবাক হয়। ভয়ে জেকে ধরে তাকে। উপমা কি কিছু জেনে গেছে? যারার ভয়কে জয় করে উপমা নিজের ফোন ঘেটে বের করে একটা ছবি। ঘোলাটে তার দৃশ্য, তবুও স্পষ্ট বোঝা যায় আলভি কারো ঠোঁটের স্বাদে মাতোয়ারা হয়ে রয়েছে। যারা এমন দৃশ্য দেখে কেঁপে ওঠে ভেতর থেকে। দপ করে জ্বলে ওঠে বিষাদ বাতি। উপমা উনুনের ন্যায় জ্বলন্ত চোখ নিয়ে বলে, আলভি অসম্মানের যোগ্যও নয়। ও তো কুকুর বেড়ালের সমান। যারা নিশ্চুপ রয়। উপমার সব কথা তার কান অবধি পৌঁছায় না। উপমা তথ্য জোগাড় করে এনেছে। কাল যখন রাস্তায় সে এমন দৃশ্য দেখেছে তৎক্ষণাৎ সে পিছু নেয় তাদের। জানতে পারে মেয়েটা আলভির অফিসের চেয়ারম্যানের মেয়ে। 1 মাসের সম্পর্ক তাদের। মাহা মেয়েটা প্রচণ্ড চালাক। হয়তোবা সে আলভির সুদর্শন চেহারায় নজর দিয়েছে।
অতঃপর ফাঁদে ফেলে নিজের করতে চাইছে। যারা সমস্ত তথ্য জানার পর মাথায় হাত রাখে। উপমা বোনকে সান্ত্বনা দেওয়া বাণী খুঁজে পায় না। হঠাৎ সে অনুভব করে যারার অন্যরকম পরিবর্তন। উপমা যেহেতু ল ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, তার কাছে নিশ্চয়ই খোঁজ থাকবে ভালো কোনো অ্যাডভোকেট অথবা ব্যারিস্টারের। পায়ে পট্টি বেঁধে ঘর গুছিয়ে ঝকঝকে করে যারা তৈরি হলো নতুন পোশাকে। হাত ভর্তি তার কাচের চুড়িতে, গায়ে জড়ানো কালো শাড়ি, ঠোঁটে গাঢ় মেরুন লিপস্টিক। মোহনীয় এক রূপে সে অপেক্ষায় বসে রইল আলভির বাসায় ফেরার। খাবার টেবিল থেকে সমস্ত প্লেট বাসন গ্লাস সরিয়ে ফেলা হয়েছে। আছে ঝালানো মোম, সতেজ গোলাপের পাপড়ি। খাবার হিসেবে লেবুর জুস, সঙ্গে পায়েস, মিষ্টি আর পোলাও মাংস। আরও আছে বোরহানি তেহেরি। সবই আলভির ভীষণ প্রিয়। যারা গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে খাবারের পানে। তার হাতের নিকট পড়ে থাকে গতরাতে আলভির করা দুটো মেসেজ। ক্লান্ত আর অবসন্ন দেহ নিয়ে বাসায় ফিরে বিস্মিত হয় আলভি। আলো আধারের সন্ধিক্ষণে কে যেন বসে আছে টেবিলে। ঘরময় ফুলের সুবাস। ধীর পায় আর শান্ত দৃষ্টিতে এদিক ওদিক চোখ ঘোরানোর মুহূর্তে দৃষ্টিতে বাধা পড়ে মুচকি হাসি ঠোঁটে রাখা যারার পানে। আটকে যায় আলভি সেখানেই। পলক পড়ে না যেন। যারা চেয়ার থেকে উঠে আসে। পরম যত্নে আলভির হাত থেকে ব্যাগ আর কোট নিয়ে তার বাহুতে মাথা রেখে বুকে হাত রেখে আঁকিবুকি করতে করতে মোলায়েম সুরে বলে, আজকের আয়োজন শুধু তোমার জন্য। কেমন হয়েছে? আলভি গাঢ় দৃষ্টিতে তাকায় যারার পানে। কালো শাড়ির রং ছাপিয়ে যারার ফর্সা ত্বক যেন ঝিলমিল করছিল মোমের রক্তিম আলোয়। সে কি উপেক্ষা করতে পারবে আজ যারাকে? চোখের পলকে যারার কোমর পেঁচিয়ে ধরে এক হাতে। যারা ছাড়িয়ে নিয়ে নিজেকে। খাবার টেবিলে এগিয়ে গিয়ে বাটি থেকে পায়েস নেয় প্লেটে। মিষ্টি রাখে দুটো। বলে, অফিস থেকে এসেছ, আগে কিছু খেয়ে নাও। আলভি দ্বিমত করে না। পেটে তার ক্ষুধা। টেবিলে সাজানো খাবার তাকে সত্যিই আকর্ষণ করছে। সে এগিয়ে যায়। যারা চেয়ার টেনে বসার ব্যবস্থা করে, নিজে দাঁড়িয়ে থাকে পাশে। আলভি 2 চামচ পায়েস খেয়ে যেন স্বাদে পাগলপ্রায় হয়। যারার হাতের পায়েস সত্যিই অনন্য। নিজে আরও একটু নেয়। খাওয়া শেষ হলে পানি পান করে সে। অতঃপর যারার নিকে আবারও লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে সে এক পদ দুপা করে এগিয়ে যায় যারার নিকট। যারার ঠোঁটে রহস্যের হাসি। আলভি যখন যারার খুব নিকটে পৌঁছায় তখন সে কিছু বুঝে ওঠার পূর্বেই মাথা ঘুরে যায় তার। চোখ বুজে আসে অলস্যে। হঠাৎই ঢলে পড়ে সে যারার কাঁধে। অতঃপর জ্ঞানশূন্য। যারা হাসে। রহস্যের হাসি রূপ নেয় লুকিয়ে রাখা কষ্ট ও ক্ষিপ্রতায়। পায়েসে মেশানো ঘুমের ওষুধ সঠিক সময়ে কাজ করেছে। শুধু পায়েস কেন, প্রতিটা খাবারে সে মিশিয়েছিল ঘুমের ওষুধ। আলভির টলতে থাকা দেহকে মাটিতে লুটিয়ে দিয়ে যারা নিজের কাজে লেগে পড়ে। পকেট হাতড়িয়ে বের করে আলভির ফোন। অতঃপর আলভির ফিঙ্গার দিয়ে লক খুলে সে প্রথমেই ঢোকে মেসেঞ্জারে। সেখানে পেয়ে যায় মাহাকে। তাদের হাতি তামাশা আর প্রেমলীলা দেখে নিয়ে গ্যালারি থেকে আলভি ও মাহার রং তামাশা ভরা ফটো নিজের ফোনে সেন্ড করে। মেসেজের কিছু স্ক্রিনশটও নিয়ে নেয়। অতঃপর হঠাৎ তার মনে হয় একবার কি বাজিয়ে দেখবে মাহা নামক মেয়েটাকে। যদি সে প্রমাণ করতে পারে তারা যারার অনাগত সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার আগেই মেরে ফেলার মতো প্ল্যানে যুক্ত ছিল, তবে কি ওদের শাস্তি দেবে আদালত? ভাবনাটা মনে জায়গা নিতেই যারা টিপটিপ করা বক্ষ নিয়ে কম্পমান হাতে লিখে মাহার হোয়াটসঅ্যাপে, যারা তো অপারেশন করে ফেলেছে। মিনিট 2 গড়িয়ে যেতেই মেসেজ সিন হয়, উত্তর আসে ওপাশ থেকে। কিসের অপারেশন? যারা ভাবে। একটু ভাবতেই তার মাথায় আসে মাহা হয়তোবা এ সম্পর্কে অবগত নয়। সে চটজলদি বলে, আরে কিছু না, বাদ দাও। মাত্র গাড়ি থেকে নেমে বাসার গেইটের নিকট গিয়েছিল মাহা। হঠাৎ থমকে দাঁড়ায় সে। বিষয়টা গোলমাল লাগে তার। কিছু একটা ভেবে মাহা তৎক্ষণাৎ রওনা হয় আলভির বাসার উদ্দেশ্যে। যারা তখন ফোন করে সংগ্রহ করা সব ফটো পাঠিয়ে দেয় উপমার নিকট। একটু পরই হঠাৎ কলিং বেল বেজে ওঠে। যারা চমকে ওঠে। এ সময়ে কে হতে পারে? দরজা খুলবে না পণ করলেও কলিং বেলের শব্দ থামে না। তা যেন সেকেন্ডের সঙ্গে বাড়তে থাকে। যারা দরজার নিকট এগিয়ে যায়। দরজা খুলতেই দেখা মেলে ফর্মাল ড্রেস পরিহিত এক মেয়ের। মেয়েটাকে প্রথম দেখায় চিনতে পারল না যারা। তবে দৃষ্টি একটু গাঢ় করতেই বুকের খাঁচার পাখি লাফিয়ে উঠল। মস্তিষ্ক জানান দিল এই সেই মেয়ে যে যারার আজন্মকালের শত্রু হয়ে উঠেছে। মাহা কুচকানো ভ্রুতে তাকিয়ে থাকে যারার পানে। অতঃপর জিজ্ঞেস করে, আলভি কোথায়? কেন? মাহা জবাব দেয় না। যারার সাজসজ্জা তার মনে সন্দেহের বীজ বপন করে। সে ঘরে ঢোকে যারাকে এড়িয়ে। যারা বাধা দিতে চেয়েও যেন পারে না। ঠাই দাঁড়িয়ে থাকে দরজার নিকট। বুকের সঙ্গে দুহাত আড়াআড়ি ভাবে রেখে সে পরখ করে মাহার আচরণ। মাহা ঘরে আলভির স্থির দেহ দেখে রাগ সমেত ফিরে আসে যারার নিকট। তবে যারা ভীষণ স্বাভাবিক যেন। মাহা দাঁতে দাঁত চেপে বলে, কি করেছ ওর সঙ্গে তুমি? যারা হাসে। মুচকি হাসি দিয়ে সে বিছানার ওপর বসে।
পায়ের ওপর পা তুলে হাতে একটা জ্বলন্ত মন নিয়ে জবাব দেয়, এই ধরো ঠকে যাওয়ার আগেই একটু শক্ত হয়ে পরকীয়া করা পুরুষকে বিষ খাইয়ে দিয়েছি। মাহার চোখে মুখে যেন ঘোর অমাবস্যা নামে। সে দুপা পিছিয়ে যায়। যারা টেবিল থেকে আলভির আধ খাওয়া পায়েস এনে মাহার দিকে বাড়িয়ে দিয়ে বলে, খাবে? আলভির এটো ভালোবাসা গাঢ় হবে, খাও খাও, ওপারে গাঢ় ভালোবাসা নিয়ে সুখে থাকবে তোমরা, যারা নামক কাটা থাকবে না। মাহা ত্রাসে মেঝেতে পড়ে যায়, যারা ক্রমশ এগিয়ে যাচ্ছিল তার দিকে। মাহা দ্রুত এ ঘর ছেড়ে একরকম পালিয়ে যায় যেন। যারা তখন শব্দ করে হাসে। মিনিট না গড়াতেই তার হাসি পরিণত হয় কান্নাতে। হাতে থাকা আলভির এটো পায়েসের বাটি থেকে ছুঁড়ে ফেলে অজানা দিকে। ভোরের প্রথম আলো জানালার কাছে প্রতিফলিত হয়ে সরু রশ্মির আদলে ঘরে প্রবেশ করে। ঝিলিক খেলে আলভির চোখে মুখে। চোখের পাতা খুলে যায় আলভির। তোরাক করে উঠে বসে। মনে করার চেষ্টা করে কেন সে এভাবে ফ্লোরে পড়ে আছে। সুধীর হয়ে কিছু সময় ভাবতেই আলভি বুঝে যায় গত রাতের ঘটে যাওয়া ঘটনা। নিজের ফোনটা ছিল তার পায়ের নিকট। খপ করে ফোন হাতে নিয়ে অস্থির চিত্তে অন করতেই দেখতে পায় মাহার কল। 17 বার কল করেছে মাহা। আলভি উঠে দাঁড়িয়ে ফোন করতে যাবে তখনই চোখ পড়ে তার সামনে চেয়ারে বসে থাকা যারার পানে এক হাত গালে রেখে রাজকীয় ভঙ্গিতে বসে আছে সে। চোখে শান্ত ভাব কিন্তু যেন ভয়ঙ্কর কিছু রাখা। আলভি থতমত খেয়ে যায়। যারা আস্তে ধীরে চেয়ার ছেড়ে উঠে পড়ে। প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গোছাতে গোছাতে বলে, আসি আমি, থানায় দেখা হবে আলভি আহসান। কথাটা বলেই মুচকি হাসে যারা। আলভির অন্তরাত্মা লাফিয়ে ওঠে। তোরাক করে সে যারার হাত ধরে। বিনয়ের সুরে বলে, যারা না প্লিজ যেও না, আমি এক্সপ্লেইন করছি। তুমি কি জানতে পেরেছ আমাকে বলো, আমি সব উত্তর দিচ্ছি। যারা ঝাড়া দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, A to Z সবই জেনেছি। তোমার মতো কা পুরুষের সঙ্গে আমি আর থাকবো না। আলভি হাতের ফোন এক আছাড়ে ভেঙে ফেলে। ব্যাগ থেকে অফিসের আইডি কার্ড এনে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। তার চোখ মুখে বাসা বাঁধে রক্তিম আভা। যারা এসব শান্ত ভঙ্গিতে দেখে। আলভি এবার কাতর কণ্ঠে যারার চোখে চোখ রেখে বলে, প্লিজ যারা আমাকে ছেড়ে যেও না, আমি থাকতে পারবো না। যারা প্রত্যুত্তরে করে না। আলভি যারার পায়ে পড়ে এবার। চোখে পানি আসে তার। রুদ্ধ হয়ে আসা কণ্ঠ নিয়ে বলে, সাময়িক মোহে না হয় একটা ভুল করেছি যারা, ক্ষমা করো প্লিজ। তুমি চলে যাওয়ার কথা বললে আমার নিঃশ্বাস আটকে আসে। যারার চোখে জল জমে। আলভির চোখের পানি তার পায়ের পাতায় পড়তেই বুকে তোলপাড় শুরু হয়। আলভি কথা দেয় সে দ্বিতীয়বার এমন ভুল করবে না। কিন্তু যারা তবুও ব্যাগ নিয়ে দরজার নিকট এগিয়ে গেলে আলভি সামনে দাঁড়িয়ে ঢাল হয়। যারাকে কোনোভাবেই সে যেতে দিতে রাজি নয়। আলভির এত মেহন্তের পর যারার মনে বাসা বাঁধে মায়া। রাতে আলভি যারার মাথায় হাত বুলিয়ে দেয়। আশ্বাস দেয় স্বপ্ন দেখায় নতুন জীবনের। তারা চলে যাবে এই শহর ছেড়ে। ছোট বাবুকে নিয়ে ঘর বাঁধবে খুব সুখে। আলভি বলে তাদের ঘরের নাম হবে সুখনীর। এমন নাম আর কথা শুনে কোনো রমণীর বুঝি সাধ্য নেই প্রিয় পুরুষকে অবহেলা করার। তার সঙ্গে বিচ্ছেদ টানার। ক্রমশ যারা নরম হয়। আর একটা সুযোগ কি সে দেবে আলভিকে? দিনকাল বেশ গেল। যারা ঠিকঠাক কথা বলে না আলভির সঙ্গে। তবে আলভি সঙ্গ ছাড়ে না তার। হাজারো উপায়ে মানানোর চেষ্টা করে। দুদিন পর পরিস্থিতি পরখ করে যারা উপমাকে নিষেধ করে অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করতে। উপরন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় ডিভোর্স হয় না। সবকিছু পিছু ফেলে যারা চেষ্টা করল নতুন ভোরে নতুন করে সংসার গুছিয়ে নিতে। আলভি সেই ভোরে যারার হাত ধরে পাড়ি জমালো নতুন শহরে। বসন্তের বাতাবরণ সেদিন আকাশে বাতাসে। কোকিলের কুহুতান মন গহীনে সুর বনে। আলভি যারাকে নিয়ে চলে আসে মফস্বলে। বলে এটা তার নিজ গ্রাম। আলভি এতিম হওয়ার তার বাবা ছিল না। আছে শুধু মাটি ভিটা। সেই ভিটাতে পুরনো এক বাড়ি। বাড়ির পেছনে প্রায় দীর্ঘ এক জঙ্গলের পথ। শেয়ালের ডাক নিশিকে করে ভুতুড়ে। শুনশান নীরব এই বাড়িতে যারার প্রথম রাতে আলভি তাকে চাঁদ দেখাতে নিয়ে যায় বাড়ির উঠোনে। হাত ধরে হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় অজানা কোনো জায়গায়। একটা সময় আলভি স্থির হয়। যারার চোখে চোখ আর কপলে দুহাত রেখে গাঢ় কণ্ঠে বলে, তুমি অনেক সুন্দর যারা। অদ্ভুত সে সুর। যারার কেন জানি না কেঁপে ওঠে বক্ষ। সাদা শার্ট গায়ে জড়ানে আলভির মুখের অভিব্যক্তি তাকে দেখতে দেয় না নিষ্ঠুর নিশি। যারা আলভিকে বুকের সবটুকু ভালোবাসা নিয়ে বলে, জানো আলভি, কোনো মেয়ে তোমার দিকে নজর দিলে আমি সহ্য করতে পারি, কিন্তু আমি ছাড়া তুমি অন্য কারো দিকে তাকালে আমার দম বন্ধ হয়ে আসে। আমি মৃত্যু যন্ত্রণাকে অনুভব করি। ম্লান জ্যোৎস্নার আলো ছুঁয়েছিল যারার বদন। কি মোহনীয় সেও রূপ। কতটা মায়াবী এই নারী, কিন্তু আফসোস তার প্রিয় পুরুষের মনে এতটুকু মায়া হলো না। এতটুকু দাগ কাটতে পারল না। যারার বিশ্বাস পায় পিষে সে শক্ত লাঠি দিয়ে আঘাত করার ইশারা করে মাহাকে। পেছনে থেকে মাহা তৎক্ষণাৎ আঘাত করে। যারা যেন অবাক হয়।
তার কল্পনাতে ছিল না এই দৃশ্য। মাথার পেছনে হাত রাখতেই ভেজা কিছু অনুভব হয়। সে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে আধারের মাঝে আলভির পানে। আলভি তাকে ছেড়ে শক্ত করে হাত ধরে মাহার। বলে, মাত্র জীবন শুরু করছি যারা। এভাবে নষ্ট করার প্ল্যান না করলেও পারতে। এইসব জেল পুলিশ কোর্ট জাস্ট বিরক্তিকর। এতগুলা মানুষের দৌড়াদৌড়ির চাইতে ভালো একটা মানুষ নীরবে শেষ হয়ে যাওয়া। চোখের কোণে জল চিকচিক করে যারার। সীমাহীন কষ্ট তাকে আষ্টেপৃষ্ঠে ধরে। ধূপ করে পড়ে যায় সে মাটিতে। আলভি মাহার হাতটা ধরে পেছনে পথ ধরে। যারা শান্ত চোখে চাঁদের আধো আলোয় সে দৃশ্য দেখে কাতর হয়ে। কানে বাজে মাহার কণ্ঠ। শেয়াল কুকুর এসে এক রাতেই একে শেষ করবে, হাহা হাহা। মাহা কথাটা বলার পরই কিছু গড়িয়ে যাওয়ার আওয়াজ হয়। তারা পেছনে ফিরে চায়। যারার অবচেতন দেহ গড়িয়ে পড়ে কোনো খাদে। তারা যেন খুশি হয় আরো বেশি। চাঁদের মলিন আলোয় জঙ্গলের পথটা যেন কোনো অতিপ্রাকৃত জগতে ঢুকে পড়েছে। উঁচু নিচু সংকীর্ণ রাস্তা দিয়ে এগিয়ে চলছে একটা প্রাইভেট কার। তার হেডলাইটের আলোয় চারপাশের গাছপালার ছায়াগুলো যেন জীবন্ত হয়ে উঠছে, লম্বা আঁকাবাঁকা আঙুলের মতো এগিয়ে আসছে অন্ধকার থেকে। ইউভানের বুকে আচমা ব্যথা হয়। অদ্ভুত সে ব্যথা। 5 বছর পূর্বের ন্যায় স্বাদেই ব্যথার। সামনে থেকে ছুটে আসে একটা দমকা হাওয়া। তা গাড়ির কাছে এসেই নিঃশেষ হয়ে যায়। ইউভান থমকে দাঁড়ায়। আচমকা ব্রেক কষে থামিয়ে নেয় গাড়ি। পাশে বসা আমাদের কপাল ঠাস করে এসে বাড়ি খায় সামনে ঝুলে। ঘুমে জড়িয়ে আসা চোখ খোলে সে তড়িৎ গতিতে। সামনে থেকে চশমা নিয়ে চোখে দেয় দ্রুত। অতঃপর ইউভানের পানে তাকিয়ে শুধায়, কি হয়েছে সোর? ইউভান মাথা নাড়ায় হালকা। বাম থেকে ডানে। আমার তার অর্থ খুঁজে পায় না। তবে ভাবতেও বসে না, ইউভানের কিছু কিছু কথা বা আচরণের অর্থ সে উদ্ধার করতে পারে না ঘন্টার পর ঘন্টা ভেবেও। ইউভান গাড়ির কাঁচ নামিয়ে হাওয়া অনুভব করে। চতুর্দৃষ্টিতে কিছু খুঁজে বেড়ায় সে। অতঃপর হঠাৎই দরজা খুলে গাড়ি থেকে নেমে হাঁটতে লাগে অজানা দিলে। আমাদও পিছু নেয়। ইউভানকে বিড়বিড় করে বলতে শোনা যায়, এখানেই আছে। আশেপাশেই আছে, হ্যাঁ এখানেই। আমাদ অবাক হয়ে প্রশ্ন করে, কি আছে এখানে? ইউভান আলতো করে হাত রেখে বলে, আমার হৃদয়ের একাংশ। যারাকে গত রাত থেকে ফোন করে যাচ্ছে উপমা, কিন্তু কোনো সাড়া নেই। এমনকি অতিরিক্ত ফোন করার কারণে এখন একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসছে। বলা হচ্ছে ফোন সুইচ অফ। উপমা অস্থির হয়ে ওঠে। ভয় বাবা মাকে কিছু জানায় না। এমনকি এটাও জানায়নি যে আলভি বিপথে চলে গিয়েছিল। উপমা ঠিক করে সে পুলিশে রিপোর্ট করে, নয়তো কোনো অ্যাডভোকেট সঙ্গে কথা বলবে। তার আগে সে আলভিকেও ফোন করল, কিন্তু সাড়া পাওয়া গেল না। বন্ধু বান্ধবদের এ বিষয়ে জানিয়ে বুদ্ধি চাইলে ওরা বলল ব্যারিস্টারের সঙ্গে আলোচনা করতে। শহরে এক নতুন ব্যারিস্টার এসেছে। উনি 5 মাসে মাত্র 5টা কেস লড়েছেন। আর 5টাতেই জিতেছেন। কোনোভাবে তাকে রাজি করাতে পারলে বিষয়টা দ্রুত সমাধান হওয়া সম্ভব। উপমা নিশ্চিত যারা বর্ষর বিপদে আছে। তাই সকাল হতেই সে উপস্থিত এক প্রতিষ্ঠানে। যে প্রতিষ্ঠানে আছে নামকরা সেই ব্যারিস্টার। অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে সে অপেক্ষায় থাকে ইউভান লিখে দরজার ঝুলিয়ে রাখা নেমপ্লেটের সামনে। বুক তার দুরুদুরু করছে। শুনেছে উনি অদ্ভুত কিসিমে ওনার যদি পছন্দ হয় তবেই সেই ঝামেলা সমাধান করতে রাজি হন। ইউভান জানালার পাশে দাঁড়িয়ে আছে, ঠান্ডা রাতের বাতাস ধীরে ধীরে পর্দা দুলিয়ে দিচ্ছে। তার গাঢ় দৃষ্টিটা স্থির হয়ে আছে ঘুমন্ত মেয়েটার ওপর। যেন এক ভুলে যাওয়া স্মৃতি আবার বাস্তবে ফিরে এসেছে। যারা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন, মখমলের চাদরের নিচে তার নরম নিঃশ্বাসের ওঠানামা স্পষ্ট। কপালের একপাশে কয়েকটা চুল এলোমেলো হয়ে পড়ে আছে, যেমনটা 5 বছর আগেও হতো। তখনও কি সে এতটাই মায়াবী ছিল? ইউভানের ঠোঁটের কোণে এক ধরনের অদ্ভুত হাসি ফুটে উঠল, যা বড়ই অপ্রতিরোধ্য একাধিপত্যের। 5 বছর আগে এই মেয়েটা তার ভেতর এক অদ্ভুত ঝড় তুলে দিয়েছিল প্রথম দেখায়। বুকে সে কি তীক্ষ্ণ ব্যথা হয়েছিল ইউভাবের। অথচ একদিন হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল দিগন্তের ওপারে। আজ এত বছর পর সময় যেন আবার পেছনে ঘুরে গেছে। ইউভান মুচকি হাসে। অদূরে দাঁড়িয়েই সে গভীর কণ্ঠে বলে, 5 বছর ধরে আমি শুধু তোমারই অপেক্ষায় ছিলাম। কেউ একজন বলেছিল যার জন্য তুমি জন্মেছ সে একদিন তোমার কাছে আসবেই। তুমি কি জানো আমি সেই দিনের জন্য কত প্রতীক্ষা করেছি? ইউভানের চোখে গভীর তৃষ্ণা, এক ভয়ঙ্কর মোহ। সে ধীরে ধীরে এগিয়ে এল, আঙুল বাড়িয়ে যারার গালের একপাশ ছুঁয়ে দেখল। স্পর্শটা এত হালকা যেন এই মুহূর্তটা সে কল্পনার মধ্যে বাঁচিয়ে রাখতে চায়। তুমি ফিরেছ, তার গলায় গভীর ফিসফিসানি। তারপর আবার নিজের জায়গায় ফিরে গেল সে। মেয়েটাকে এখনো তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দিতে হবে। কিন্তু যখন সে জেগে উঠবে তখন এক নতুন বাস্তবতার মুখোমুখি হবে, এক বাস্তবতা যেখানে সে আর পালিয়ে যেতে পারবে না। ইউভান আর হারাতে দেবে না তার হৃদয়ের একাংশকে। ভবনটা মনে রেখেই ইউভান পা বাড়ায় অন্য এক গন্তব্যে যাওয়ার আগে বাহির থেকে শক্ত করে লাগিয়ে দেয় দরজা।
খুব ধীর গতিতে হেঁটে হেঁটে ইউভান পৌঁছে যায় বাড়ির বেজমেন্টের লোহার দরজার নিকট। ইউভান ধীরে ধীরে বেজমেন্টের ভারী লোহার দরজাটা খুলল। দরজাটা খুলতেই ভেতর থেকে এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ বেরিয়ে এলো, পুরনো কাঠ ধুলো আর কিছু একটা যা হয়তো সময়ের সঙ্গে পচে গেছে। নিচের সিঁড়িগুলোতে তার জুতার শব্দ প্রতিধ্বনিত হলো, যেন পুরো জায়গাটার ওপর সেই একচ্ছত্র শাসন চালায়। ভেতরে ঢুকতেই সোনালি আলোয় এক আশ্চর্য জগৎ উন্মোচিত হলো। 5 বছর সময়টা শুনতে দীর্ঘ মনে হতে পারে, কিন্তু ইউভানের জন্য প্রতিটি দিন কেবল যারার স্মৃতিতে বাঁচার আরেকটি অধ্যায়। সে ভালোবাসে নিঃশর্তভাবে, একদম নিজের সর্বস্ব দিয়ে। বেজমেন্টের ছোট্ট ঘরটা যেন যারার অস্তিত্বের এক নীরব মন্দির। সেখানে সাজিয়ে রাখা আছে যারার ফেলে যাওয়া ছোট্ট একটি রুমাল, কখনো ভুল করে রেখে যাওয়া চুলের ক্লিপ, এমনকি একবার ব্যবহৃত একটি কফির কাপ, যেন প্রতিটি জিনিসে লেগে থাকা তার ছোঁয়া আজও উষ্ণ। একটা দেয়ালে যত্ন করে রাখা যারার হাতে লেখা নোট, যেখানে কোনো এক ক্লাসের ফাঁকে অগোছালো হস্তাক্ষরে লেখা ছিল কিছু শব্দ, হয়তো তখন তা ছিল সামান্য, কিন্তু ইউভানের জন্য সেটাই এক অমূল্য ধন। এই বেজমেন্ট শুধু 4 দেয়ালের মধ্যে আবদ্ধ একটা জায়গা নয়। এটা ইউভানের হৃদয়ের সেই কুঠুরি, যেখানে সে যারাকে ভালোবাসার নিঃশব্দ প্রতিজ্ঞা বেঁধে রেখেছে। যারা হয়তো জানে না, কিন্তু তার অস্তিত্বের প্রতিটি ছাপি ইউভান নিজের আত্মার অংশ করে নিয়েছে, এক নিষ্ঠাবান আরাধকের মতো। বেজমেন্টের দেয়ালে থাকা একটা শেলফে রাখা আছে পুরনো লাল স্কার্ফ, যারার একসময়কার প্রিয় ছিল, কিন্তু রাগের মাথায় সেটা ছুঁড়ে ফেলেছিল। স্কার্ফের একপাশ এখনো ছেঁড়া। একটা ছবি 5 বছর আগের, একটু বিবর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো যারার মুখ স্পষ্ট। স্কুল ড্রেস পরিহিত যারা পিকনিক স্পটে বন্ধুদের সঙ্গে এই ছবিটা উঠেছিল। এটাই তো ইউভান আর যারার প্রথম দেখা। হ্যাঁ, এটাই। ইউভান সেদিন এই ছবিটা তুলেছিল যারার মোহে মোহিত হয়ে। ইউভান ধীরে ধীরে তাক থেকে স্কার্ফটা নামিয়ে নিল, আঙুল দিয়ে সেটার ছেঁড়া দিকটা স্পর্শ করল, তারপর গভীরভাবে শ্বাস নিল। গন্ধটা হয়তো অনেক আগেই ম্লান হয়ে গেছে, কিন্তু তার মনে হয় এখনো সেখানে যারার অস্তিত্ব আছে। তার চোখের গভীরে অদ্ভুত একটা শূন্যতা খেলে গেল। তুমি যা ফেলেছিলে আমি কিছুই হারাতে দিইনি যারা, সে ফিসফিস করে বলল। এরপরই ঘরময় চোখ বুলালো। বড্ড এলোমেলো এ ঘর। যেদিন যারা হাওয়ার মতোই উধাও হয়ে গেল, সেদিন ইউভান এখানে এসে ভাঙচুর করেছে সব। তার খুব যন্ত্রণা হয়েছিল বুকে। এখন যারা ফিরে এসেছে, তারই ঘরে নতুন করে সাজাতে হবে সবকিছু। যারা যেখানে থাকবে তার সবকিছুই হবে একদম ফিটফাট, শুভ্র, সতেজ, যেমনটা সে যারাকে প্রথম দেখায় অনুভব করতেছিল। তার কষ্টে ঘেরা অন্ধকার রাজ্যে যারা এক উজ্জ্বল জোনাকি। যারার চোখ ধীরে ধীরে খুলতে না খুলতেই তার মাথার ভেতরটা যেন ঘুরে উঠল। শরীরে অস্বাভাবিক ক্লান্তি, যেন কয়েকদিন ধরে ঘুমিয়ে আছে। ধাতস্থ হতে কয়েক মুহূর্ত লেগে গেল। চারপাশে চোখ বোলাতেই তার নিঃশ্বাস আটকে এল। সে শুয়ে আছে এক অদ্ভুত সুন্দর ঘরে। চারদিকে গভীর নীল আর সোনালি অ্যাকসেন্টের খাঁটি কাঠের আসবাব, প্রতিটাই রাজকীয় কারুকার্যে মোড়া। দেয়ালে ঝুলছে দামি শিল্পকর্ম, শীতল বাতাস ছড়িয়ে দিচ্ছে সুগন্ধি মোমবাতির হালকা সুবাস। রুমের একপাশে বিশাল জানালা, বাইরে রাতের অন্ধকারে গাঢ় সবুজ গাছের সারি রহস্যময়ভাবে দুলছে। যারার মনে পড়ে গেল শেষ দৃশ্য, একটা ঘন জঙ্গল, ঠান্ডা বাতাস আর আলভি। আলভির কথা মনে উদয় হতেই এক পৃথিবী ঘৃণা মনে জেগে উঠল। সে যেন এখনো বিশ্বাস করতে পারে না। সে বুঝে উঠতে পারে না আলভির কতটা নিখুঁত অভিনয় করে তাকে ঠকিয়েছে। শুধু ঠকায়নি, মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। ভাবনার মাঝে যারা চমকে উঠে। মনে প্রশ্ন জাগে, সেই মৃত্যুর দ্বার থেকে তাকে কে ফিরিয়ে আনলো? যারা আরও একবার গভীর দৃষ্টিতে পরখ করে সবকিছু। কোন জায়গা এটা? সে বুঝে উঠতে পারে না। সামনে থাকা ড্রেসিং টেবিলে তার অবয়বের অর্ধেক প্রতিফলিত হয়ে আছে। যারা দেখে তার মাথায় ব্যান্ডেজ করা, মাথার ওপরে স্যালাইনের প্যাকেট ঝোলানো। এমন সময়ই ঘরে প্রবেশ করে নার্সের বেশভূষার অধিকারী এক মেয়ে, হাতে একটা ট্রেতে তরল খাবার। যারা তাকে দেখেই অস্থির চিত্তে জানতে চায়, এটা কোন জায়গা? ব্যারিস্টার ইউভানের বাসা। উনি কে? মেয়েটা যেন অবাক হয় এই প্রশ্ন শুনে, তবে এই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন মনে করে না। শুধু বলে, আপনি অসুস্থ, 2 দিন অচেতন ছিলেন, আপনার পেটে একটা বাচ্চা ছিল, 1.5 মাস, বাচ্চাটা মারা গেছে, অপারেশন করা হয়েছে। যারার পৃথিবী যেন ওলট পালট হয়ে যায়। স্তব্ধ হয়ে যায় সে মুহূর্তের মাঝে। আপনি হাত চলে যায় নিজ পেটে। চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। নার্স মেয়েটা বেডসাইডের টেবিলে খাবার রেখে প্রস্থান করে। বলে যায়, স্যালাইন শেষে খাবেন। যারার কান অবধি এ কথা পৌঁছায় না। সে কিছু সময় স্তব্ধ হয়ে বসে থাকে। তীব্র হতে তীব্রতর হয় ঘৃণা, যার সবটাই জমে আলভি নামক পশুর ওপর। যারা বুঝতে পারে জীবনে অনেক ভুল হয়, কিন্তু আলভিকে ভালোবাসাটা ছিল তার সবচেয়ে বড় ভুল। একটা এমন ভুল যা কেবল হৃদয় নয়, পুরো অস্তিত্বকেই ভেঙে চুরমার করে দিয়েছে।
বিশ্বাসের বিনিময়ে প্রতারণা আর ভালোবাসার বদলে আঘাত পাওয়ার পর সে উপলব্ধি করে যে আলভির প্রতি তার অনুভূতিগুলো আসলে নিজের সর্বনাশের পথে প্রথম পদক্ষেপ ছিল। উপমা দ্বিতীয়বারের মতো ইউভানের সঙ্গে দেখা করতে এলো। আগের দিন তাকে পায়নি, তাই আবারও এসেছে সে। অফিসের বাইরের চেয়ারে বসতেই মিনিট 5 পর ইউভানের অ্যাসিস্ট্যান্ট আমাদ এসে জানায়, স্যার এখন কোনো কেস লড়বেন না, আপনি অন্য কোথাও যান। উপমা আমাদের পানে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। একগুয়ে মেয়েটা আমাদকে উপেক্ষা করে। দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে দরজা ঠেলে ঢুকে পড়ে রুমে। ভেতর ঢুকতেই দেখা পায় সে ভারী কাঠের ডেস্কের ওপারে চেয়ারে বসে থাকা ব্যারিস্টারের। উপমা টেবিলে হালকা করে দুটো থাপ্পড় দেয়। চেয়ার ঘুরিয়ে বসে থাকা ব্যারিস্টার মুখোমুখি হয় উপমার। উপমা খেয়াল করে দেখে, গভীর দৃষ্টি, শার্ট চেহারা পরিপাটি একজন যুবক। পরনে কালো শার্ট। একটা অভিজাত অথচ অদ্ভুত শীতলতার ছাপ ছড়িয়ে আছে তার চারপাশে। ইউভান বিরক্ত চোখে তাকালো উপমার দিকে। তার শক্ত চোয়ালে স্পষ্ট হলো অসন্তোষ, কপালের মাঝখানে ভ্রু জমাট বাঁধল। তোমার অনেক সাহস মনে হচ্ছে। অনুমতি ছাড়া কেউ আমার রুমে ঢোকে না। ঠান্ডা স্বরে বলল সে, গলায় এক ধরনের শাসানি মিশে থাকলেও উপমা অবিচল রইল। সে এক মুহূর্তের জন্যও পিছু হটল না, বরং ধীর কণ্ঠে বলল, আমি অনুমতি নিতে আসিনি, কথা বলতে এসেছি। ইউভানের কুঞ্চিত ভ্রুতে আরো খানিকটা ভাঁজ পড়ল। সে ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল উপমার পানে। কয়েক সেকেন্ড নীরব থাকার পর হাতের ঘড়ির দিকে এক ঝলক তাকিয়ে চেয়ার ছেড়ে উঠল। গলায় এক ধরনের উদাসীনতা টেনে বলল, আমি সময় নষ্ট করতে পছন্দ করি না, আমার জরুরি মিটিং আছে। ইউভানের এমন উদাসীনতায় উপমা হতাশ হয়ে গেল। বলে ফেলল রেগে, আপনি এতটা খারাপ কেন? আপনার মতো এত উদাস আইনজীবী দ্বিতীয়টা দেখিনি আমি। এই মেয়ে, শোনো, আমি তোমার বোনকে বিয়ে করিনি যে তোমার কথা শুনতে বাধ্য হব। উপমার মাথা গরম হলো। বিড়বিড় করে ইউভানকে কিছু বলল। তবে ইউভান পাত্তা দিল না। পকেট থেকে সানগ্লাস বের করে চোখে দিল কালো শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে দরজার দিকে এগোলো। তার চলার ভঙ্গি ছিল নিখুঁত, আত্মবিশ্বাসী, যেন পুরো পৃথিবী তার নিয়ন্ত্রণে। আমাদ কিছুক্ষণ পরখ করল উপমাকে। উপমা হাঁসফাঁস করছে। মেয়েটার দুশ্চিন্তাভরা মুখ দেখে আমাদের মায়া হলো। কিন্তু তার কিছুই করার নেই। ইউভান কখনো তার কথায় কেস হাতে নেবে না। চলতি দশায় ইউভান হঠাৎ থমকে দাঁড়ায়। বুকের ভেতরটা মুচড়ে ওঠে। একটা অস্পষ্ট দৃশ্য মাথায় ঘোরে। তীক্ষ্ণ ব্যথা হয় তার, যেন কেউ মাথায় সূচ ফোটাচ্ছে। মনে পড়ে তার মায়ের কথা। ভয় হয় তৎক্ষণাৎ মিসিং হওয়া থেকে মার্ডার। ইউভান পেছনে ঘোরে। তার এবার মনে হয় সে কেসটা হাতে নেবে। দ্বিতীয় কোনো নারীর প্রাণ সংশয় না হোক তার মায়ের মতো। পৃথিবী থেকে আরও একটা নারী হারিয়ে না যাক, এমনটা মনে করেই সে আমাদকে ইশারায় বলে মেয়েটার থেকে সবকিছু বিস্তারিত শুনতে। সে মিটিং শেষ করে ফিরছে। আমাদ প্রথমবারের মতো ইউভানের ওপর খুশি হয়। মনে হয় তার ইউভান ততটাও খারাপ না। যারার মাথাটা এখনো ভারী লাগছে। রাতের পর সকালে ঘুম ভাঙার পরও পুরোপুরি জেগে উঠতে পারেনি। গা হাত পা ব্যথায় জর্জরিত। যারা আজ একটু সুস্থতা অনুভব করে। সব সময় তার পাশে থেকেছে নার্স। তবে এখন তাকে দেখা যাচ্ছে না। কে তাকে এখানে এনেছে তারও হদিস পায়নি যারা। একটু ভালো অনুভব করতেই বিছানা ছাড়ার সিদ্ধান্ত নিল সে। চারপাশটা অচেনা, অদ্ভুতভাবে নিখুঁত। আলিশান অ্যাপার্টমেন্ট, দামি আসবাব, নরম কার্পেট, সুগন্ধি বাতাস। যারা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মাথা একটু ঘুরে উঠল, কিন্তু কিছুক্ষণ পরই ধাতস্থ হলো। শীতল মেঝেতে খালি পায়ে পা ছুঁয়ে ধীর পায়ে এগোতে লাগল। বাড়িটা বিশাল কিন্তু নিঃশব্দ। দরজা খুলে বারান্দায় এল, সামনের কাচের জানালা দিয়ে বাইরে তাকালো। চারদিকে শুধু গার্ড। তারা নড়ছে না, কথা বলছে না, শুধু দাঁড়িয়ে আছে যেন প্রশিক্ষিত রোবট। যারার গলা শুকিয়ে এলো। কি অদ্ভুত পরিবেশ। ঘরের প্রতিটি আসবাবপত্র কালো। এমনকি জানালার উড়ন্ত পর্দার সবগুলোই কালো। কোথাও রঙিন কিছু যেন নেই। পরক পর্যায়ে হঠাৎ করেই যারার চোখ আটকালো ওপরের দিকে। একটা মেয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল। ওয়েস্টার্ন পোশাক পরা, আত্মবিশ্বাসী হাঁটা। মেয়েটির চলার মধ্যে কোনো ভয় নেই, যেন সে জানে এখানে থাকার অধিকার তার আছে। যারা দ্রুত জানালার কাছে গিয়ে কাচের এপাশ থেকে ডাকল, শুনতে পাচ্ছেন? মেয়েটি প্রথমে শুনতে পায়নি। যারা এবার জানালায় হাত ঠুকল, এই শুনতে পাচ্ছেন? মেয়েটি থমকে দাঁড়ায়, ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো নিচের দিকে। চোখে বিস্ময়ের ছাপ। যারা নিঃশ্বাস নিল, কণ্ঠে একটা উৎকণ্ঠা ঝেঁকে বসল। আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? মেয়েটা যেন যারার প্রশ্নের উত্তর দিতে চায় না। সে তার গন্তব্য নতুন করে হাঁটতে চাইলে যারা জিজ্ঞেস করে, আচ্ছা ব্যারিস্টার ইউভান আপনার কে হন? ওনাকে আপনি চেনেন? মেয়েটি নিরুত্তর। সে চলে গেল সিঁড়ি বেয়ে ওপরের দিকে। যারা ঠোঁট উল্টে ফেলল। মেয়েটা সুন্দর কিন্তু বেশ অহংকারী হবে হয়তো। যারা আবার ঘরে ফিরল। ততক্ষণে নার্সটাও চলে এসেছে। যারা নার্সকে অনুরোধ করে বলে তার ফোনটা কিছু সময়ের জন্য যারা নিতে চায়।
নার্স দ্বিমত করে না। যারা ফোন হাতে পেতেই উপমার নাম্বার তোলে। চিন্তিত মুখে দুবার ফোন করতেই তৃতীয়বারের বেলায় উপমা রিসিভ করে ফোন। যারা খুশি হয়। তার কণ্ঠ কেঁপে ওঠে। ওপাশে উপমা বোনের কণ্ঠ শুনে কিছুটা স্বস্তি পায়। তার মনের এলোমেলো চিন্তা দূর হয়। তবে পরক্ষণেই আবার ভরকে যায় সে যারার মুখে সব শুনে। বড্ড রাগ হয় তার। ইচ্ছে হয় আলভিকে 7-8 বার করে মেরে ফেলার। যারা একটু আড়ালে যায়। উপমাকে বলে ফৌজদারি অপরাধ দাঁড় করিয়ে দ্রুত মামলা করতে। সে এখন নিরাপদে আছে। কালকের মাঝেই এখন থেকে বের হয়ে সে বাসায় ফিরবে। আলভি আর মাহার চূড়ান্ত শাস্তি চায় সে। উপমা যারাকে এ বিষয়ে দুশ্চিন্তা করতে মানা করে। সে জানায় খুব বড় একজন ব্যারিস্টারের সঙ্গে উপমা কথা বলেছে। উনি ইতিমধ্যে প্রাইভেট ইনভেস্টিগেটর লাগিয়ে দিয়েছেন আলভি ও মাহার পেছনে। অলস বিকেলে বিশাল জানালার পাশে দাঁড়িয়ে যারা দেখছিল বাহিরটা। এ বাসার বিস্তার বিশাল। চারিপাশে বাগান। কোথাও ফল কোথাও ফুল আবার কোথাও বিদেশি গাছের সমাহার। জানালার নিচে আছে গোলাপ ফুলের বাগান। হাওয়ায় হালকা করে মাথা দোলাচ্ছে তারা। যারারও ইচ্ছে হলো গায়ে হাওয়া লাগানোর। কিন্তু অন্যের ঘর জানালা জিনিসপত্র ভেবে সে ইচ্ছে দমিয়ে ফেলল। মাথার ভেতরে আলভি নামটা দাপাদাপি করছে। হৃদয় রক্তক্ষরণ হচ্ছে অনাগত সন্তানের কথা ভেবে। যারার মন খারাপ হলো বড্ড। আকাশের পানে তাকিয়ে সে আনমনেই বলল, তুমি তো পারতে আমাকে একটা সুন্দর জীবন দিতে। যে জীবনে আমি এক নারীতে আসক্ত থাকত কেউ। আমাদের সুন্দর একটা সংসার হতে পারত। কথার মাঝেই দরজায় নক করে কেউ। যারা ফিরে চায়। এগিয়ে যায় দরকার নিকট। আওয়াজ দেয় যারা। দরজা খোলা আছে, ভেতরে আসুন। শব্দহীনতায় দরজা খুলে ভেতরে প্রবেশ করে এক অগোছালো যুবক। কালো শার্টের বোতাম দুটো খোলা। এক হাতা গোটানো তো অন্য হাতা কবজিতে অবলীলায়। হাতে একটা ট্রে, তাতে ধোয়া ওঠা কফি আর কিছু স্ন্যাক্স। কেমন লাগছে এখন? যারা একটু ভাবল। অতঃপর বুঝতে সক্ষম হলো এটাই হয়তো ব্যারিস্টার ইউভান। কিছুটা অবাক হলো যারা। কল্পনার সঙ্গে সদৃশতা নেই। যারা ভেবেছিল হয়তোবা হবে একজন বয়স্ক লোক। ভারী চশমা থাকবে চোখে। ব্যারিস্টারের কাজের চাপে চোখ তুলে সে তাকাতে পারবে না কারো দিকে। কিন্তু এনাকে দেখে মনে হচ্ছে উনি মাত্র কিচেন থেকে ফিরলেন। শার্টে লেগে আছে চিনির দানা। চুলগুলো কপালে এসে ঝুলছে। নাকের ডগায় চিকচিক করছে বিন্দু বিন্দু ঘাম। ভালো। অনেকটাই ভালো। যারা হাসার চেষ্টা করে জবাব দেয়। ইউভান ধীর পায়ে এগিয়ে আসে। ট্রেটা টেবিলে রাখে। তার চোখ যারার মুখের উপর স্থির হয়ে থাকে। যেন প্রতিটি পরিবর্তন পর্যবেক্ষণ করছে। যারা অনুভব করে ইউভানের দৃষ্টি অদ্ভুত এক মোহ তৈরি করছে যা তাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছে। আপনার এভাবে যত্ন নেওয়ার দরকার ছিল না মিস্টার ইউভান। আমি ঠিক আছি। আমি এমনিতেই আপনার কাছে অনেক কৃতজ্ঞ। যারার কথার পিঠে ইউভান চুপচাপ যারার দিকে তাকিয়ে রইল। তার গভীর দৃষ্টির ভেতর এক ধরনের অদ্ভুত স্থিরতা। যারা ব্যতীত অন্য কোনো নারী সে দৃষ্টি দেখলে ভেতর থেকে কেঁপে উঠত। হৃদ কোঠায় স্থাপন হতো সেই দৃষ্টি প্রেম সুর নিয়ে। তবে যারা এই দৃষ্টিতে খুঁজতে ব্যস্ত একটা অস্বাভাবিকতা। ইউভান হাসল। গা দুলিয়ে তবে নিঃশব্দে। যারা গোছালো চুলে আঙ্গুল চালিয়ে বলল, খেয়ে নেবে এগুলো? ভালো লাগবে। যারা এক মুহূর্ত থমকে গেল। প্রথম দেখায় তুমি? পর মুহূর্তেই মনে হলো বয়সে বড় বলতেই পারে। ইউভান দরজার দিকে এগোলো। বেরোনোর আগে হঠাৎ থেমে গেল কিছু সময়ের জন্য। চোখ বোলাল যারার ওপর। তার গায়ে ঢিলেঢালা একটা টপস যা পরিষ্কারই নতুন। ইউভানের মনে পড়ে গেল যারাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরই এটা কেনা হয়েছিল। নার্সরা পেরিয়ে দিয়েছে ওকে। এই ভাবনাটাই তার গা জ্বলে উঠল। নার্সরা ছুঁয়েছে যারাকে, ভ্রু কুঁচকে গেল ইউভানের। ভেতরে কোথাও তীব্র অসন্তোষ জন্ম নিল। যারাকে ছোঁয়ার অধিকার শুধু তার, শুধু ইউভানের, অন্য কেউ যারাকে ছুবে তার জন্য কিছু করবে এটা একদমই সহ্য হয় না। একটা গুমোট অনুভূতি নিয়ে সে দরজা খুলল, বেরিয়ে গেল ঘর থেকে। ইউভানের এমন ব্যবহারে যারা গায়েবী সংকেত পেল। সংকেতের রং কমলা রঙের। পুরোপুরি বিপদ আছে কিনা বোঝা যাচ্ছে না। তবে হঠাৎ করে এই রং লালো হতে পারে। কেন যেন এবাড়ির প্রতিটি জিনিস তার অদ্ভুত লাগে। সঙ্গে এখন জিনিসের মালিককেও অদ্ভুত লাগছে। যারা দরজায় পরপর কয়েকবার নক করার শব্দ শুনে একটু চমকালো। ইউভান তো মাত্র আধ ঘন্টা আগেই বেরিয়ে গেছে, তাহলে আবার কে? দ্বিধা নিয়ে দরজা খুলতেই তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। দরজার ওপাশে শারীরিকভাবে দাঁড়িয়ে আছে কয়েকজন মেয়ে, সবাই পরিপাটি পোশাকে, শার্ট কোট প্যান্ট পরা। প্রথম ঝলকেই মনে হলো তারা কেউ সাধারণ কাজের লোক নয়, বরং গার্ডের মতো। কিন্তু অবাক করা বিষয় হলো তাদের প্রত্যেকের হাতেই বিশাল বিশাল প্যাকেট। কেউ ধরে আছে শাড়ি, কেউ গাউন, কেউ চুড়িদার, কেউ বা আবার দামি ওড়না আর নকশাদার গহনার বাক্স। এমনকি চুল সাজানোর জন্য খোপা ও আনুষঙ্গিক জিনিসপত্রও আছে। যারা কিছুক্ষণের জন্য পুরো দৃশ্যটা বুঝে উঠতে পারল না। এত কিছু, এত মানুষ, যেন কোনো রাজকীয় আয়োজন, কিন্তু সে তো এখানে অতিথি মাত্র। তাহলে
এক মুহূর্তে মনে হলো হয়তো মেয়েগুলো ভুল দরজায় এসেছে। একটু হেসে সে নম্র স্বরে বলল, আপনারা হয়তো ভুল করে এখানে এসেছেন। আমি আসলে। কিন্তু বাক্য শেষ করার আগেই মেয়েরা হুড়মুড় করে রুমে ঢুকে পড়ল। যেন এক মুহূর্তও দেরি করা চলবে না। যারা হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে থাকল। তাদের একজন, যাকে বাকিদের তুলনায় নেতা টাইপের মনে হলো, সামনে এসে শান্ত স্বরে বলল, এগুলো আপনার জন্যই অর্ডার করা হয়েছে। যারা বিস্ময়ে চোখ কুঁচকাল। তার জন্য? কিন্তু কে করল এসব? মনে মনে একটাই নাম ভেসে উঠল, ইউভান নামের ছেলেটা। সে ছাড়া অবশ্য এ বাড়িতে আর দ্বিতীয় কাউকে দেখেনি যারা। যারার ভাবনার মাঝেই মেয়েগুলো একে একে সব বাক্স পোশাক রেখে প্রস্থান করল। যারা কিছু সময় দরজার হাতল ধরে ওভাবেই দাঁড়িয়ে রইল, যেন সে প্রতিমার ন্যায় নিস্তব্ধ হয়ে গেছে। চোখের পলকও পড়ছে না তার। একটু পর রয় দরজা বন্ধ করে এগিয়ে গেল বিছানার কাছে। সে দ্বিধায় পড়ে গেল। প্যাকেটগুলো একটার পর একটা খুলে দেখল, সব কিছুর মধ্যেই রাজকীয়তা লুকিয়ে আছে। দামি শাড়ি, মণিমুগ্ধকর গাউন, একদম মাপমতো চুড়িদার, এগুলো যেন যেকোনো মেয়ের স্বপ্নের পোশাক। আর গহনার বাক্স খুলতেই যারার ঠোঁট উল্টে উঠল। একবার দরজার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, অতিথি আপ্যায়ন? নাকি কোনো রাজ্যের রানীকে আপ্যায়ন করা হচ্ছে? সোনালি কারুকাজ করা নেকলেস, দুলচুড়ি, এমনকি খোপার কাটা পর্যন্ত রাখা হয়েছে। সবকিছু এত নিখুঁতভাবে সাজানো যে মনে হচ্ছিল এগুলো যেন তার জন্যই বানানো হয়েছে। যারা সবকিছু পরখ করে ঠোঁট কামড়ে বসে রইল বিছানায়। কমলা রঙের সিগন্যালের রং পাল্টাচ্ছে কিনা তা বোঝা যাচ্ছে না। লোকটা অদ্ভুত। তার কর্মকাণ্ডও অদ্ভুত হওয়ারই কথা। মনে হচ্ছে না এসব বিপদের সংকেত। কিন্তু প্রশ্নটা থেকেই গেল, সে কি এগুলো পড়বে? যারা প্রশ্নের পিঠে জবাব তৈরি করল কখনো না। কোনো আগ্রহ নেই তার। ছন্দ হারিয়ে ফেলা জীবন নিয়ে সে এখন অন্ধকারে আছে। তার জীবনের একটাই লক্ষ্য। মাথায় এখন একটাই চিন্তা, আলভিকে মুখোমুখি পেলে সে কি করবে তা নিয়ে তার ভাবনার অন্ত নেই। তবে এটা নিশ্চিত, যারা সে কখনো দুর্বল হবে না। পূর্বের সেই ভালোবাসা এখন দ্বিগুণ হয়ে ঘৃণায় রূপ নিয়েছে। আকাশের গায়ে সন্ধ্যার শেষ আলোর রং মিশে ধীরে ধীরে নীলচে অন্ধকার ছড়িয়ে পড়ছিল। গাছের পাতাগুলো যেন ক্লান্ত হয়ে বাতাসের নরম ছোঁয়ায় আলতো দুলছিল। পাখিরা একে একে তাদের কোলাহল থামিয়ে নিড়ে ফিরছিল। পূব দিকের দিগন্তে ধীরে ধীরে চাঁদ উকি দিল। তার সাদা আলো চারপাশের ধোঁয়াটে অন্ধকারকে আরো রহস্যময় করে তুলল। দূরে কোথাও একটা প্যাঁচা ডেকে উঠল। সারা বাড়িতে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। যারার শরীর শীতল হাওয়ার স্পর্শে কেঁপে উঠল। এ বাড়িটা তার বড্ড অদ্ভুত লাগে। বড্ড এ রাতের সমাপ্তি হলেই সে চলে যাবে এখান থেকে। এই ভাবনা যারাকে স্বস্তি দিল। এমন সময় পেছনে থেকে ডেকে উঠল নার্স। যারার দিকে তার হাতের ফোন বাড়িয়ে দিয়ে বলল, তোমার বোন ফোন করেছে। যারা দ্রুত হাতে নিল। উপমা তাকে ভালোমন্দ জিজ্ঞেস করে জানালো কাল 10টায় যারাকে কোর্টে উপস্থিত থাকতে হবে। যারা জানালো সে থাকবে। উপমা ফোন কাটলে যারা নার্সকে ফিরিয়ে দিল তা। এর একটু পরই যারার দরজায় এসে দাঁড়ালো অল্প বয়সী এক খানসামা, মাথা নিচু করে বলল, আপনার রাতের খাবার তৈরি, প্লিজ আসুন। যারার যেতে ইচ্ছা করছিল না। পেটে ক্ষুধা নেই। এক মুহূর্ত দাঁড়িয়ে নিঃশ্বাস নিল সে, তারপর অনিচ্ছা সত্ত্বেও দরজার দিকে পা বাড়াল। খাবার টেবিলে ইউভান ছিল না। যারা স্বস্তি বোধ করে। হরেক পদের খাবার থেকে কেবল সাদা ভাত আর এক টুকরো মাংস দিয়ে নিজের খাওয়া চালিয়ে নেয় সে। অতঃপর খানসামাকে বলে ইউভানের সঙ্গে একটু কথা বলতে চায়। ছেলেটা যারাকে লিভিং রুমের ডিভানে বসিয়ে চলে যায়। একটু পর ইউভান আসে। যারার মুখোমুখি বসতেই যারা শুরু করে, আপনাকে আসলে কি বলে ধন্যবাদ দেব জানি না। আমার জন্য অনেক ঝামেলা হয়তো আপনাকে পোহাতে হলো। আমি আর ঝামেলা দিতে চাই না আপনাকে। কাল আমি চলে যাব। আপনার সঙ্গে আর হয়তো দেখা হবে না। ইউভানের চোয়াল অনেক আগেই শক্ত হয়ে গেছে যখন যারা বলেছিল সে চলে যেতে চায়। তার মধ্যে যেন কিছু ভেঙে পড়েছিল। আর তা সহ্য করা ছিল তার পক্ষে অসম্ভব। কিন্তু সবচেয়ে বেশি যেটা সহ্য হয়নি তা ছিল যখন যারা বলেছিল, আর কখনো দেখা হবে না। হঠাৎ তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় ইউভান। তার চোখে তীব্র ক্ষোভ আর পাগলামি। যেন এক মুহূর্তে তার সমস্ত পৃথিবী তছনছ হয়ে গেছে। বিদ্যুৎ বেগে সে ডিভানের কাছে এসে দাঁড়ায়। যারার দুপাশে শক্ত করে হাত রেখে যেন তার সমস্ত অস্তিত্ব দিয়ে তাকে আটকে দেয়। চলে যাবে মামে? ইউভান কণ্ঠে এক ধরনের শ্বাসকত্ব নিয়ে বলে, তুমি কোথাও যেতে পারবে না। তুমি আমার ভালোবাসার মধ্যে আটকে আছো। তুমি আর কখনো আমার থেকে দূরে যেতে পারবে না। এখানে, শুধু এখানে থাকবে তুমি। যারা চমকে ওঠে, তার দেহ খানিকটা সংকুচিত হয়ে যায়। সে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে ইউভানের দিকে, যেন কিছুই বিশ্বাস করতে পারছে না। তার মনে এক অদ্ভুত শূন্যতা আর অবিশ্বাস ভরে ওঠে, কিন্তু ইউভানের কথা যেন তার মাথার ওপর দিয়ে চলে যায়। প্রতিটি শব্দ, প্রতিটি তার আচরণ যেন একটা গভীর অন্ধকারের মতো তার চারপাশে ঘুরপাক খাচ্ছে।
সম্পূর্ণ অপরিচিত একটা ছেলের মুখে ভালোবাসার কথা শুনে স্তব্ধ হয়ে যায় যারা। ভুলেও কখনো ইউভানের সাথে যারার দেখা হয়েছিল কিনা সেটাও সন্দেহের। আর ইউভান কিনা তার আচরণ আর কথায় প্রমাণ করছে সে যারাকে ভালোবাসে। যে ভালোবাসার প্রখরতা আর গভীরতা এতটাই যে যারা চলে যাওয়ার ইচ্ছে পোষণ করতেই তাকে বন্দি করা হলো রুমে। ঘরময় পায়চারি করছে যারা। সে এসবের কিছুই বুঝতে পারছে না। তার কাছে সব নিছকই বোকামি বলে মনে হচ্ছে। আর ইউভানের বলা ভালোবাসা কথাটা মরীচিকার মতো অদ্ভুত বস্তু। কিছুটা ভয় চিন্তা আর অস্বস্তি যারাকে ঘিরে রইল। সে দমে যাওয়ার পাত্রী নয়। যে কেউ এসে বলে ফেলবে ভালোবাসি আর যারা চোখ ভরা মায়া নিয়ে ভাববে সে কি সত্যিই ভালোবাসে। আমি কি নতুন জীবন পেলাম? এমনটা হবে না কখনো। ঠকে যাওয়ার পর মানুষ হয় অসম্ভব কঠিন, যা তার কল্পনাতেও থাকে না। যারা আজকের রাত পার করল না ঘুমিয়ে, হাঁসফাঁস করে, দরজা ভেতর থেকে ভালো করে লক করে। তবে কাজ হলো না। একটু পরই দরজা খুলে ভেতরে আসে একটা শক্ত চোখ মুখের মেয়ে। ঠিক মেয়ে তো নয়, যেন রোবট সুফিয়ার মামাতো বোন। যারা বুঝে ফেলে ইনি তার গার্ড। ইউভানও ভেতরে প্রবেশ করে। চোখে সেই একই দৃষ্টি, কেমন নেশালো, অদ্ভুত ঠান্ডা আর মোলায়েম। সে এসে যারার মুখোমুখি দাঁড়িয়ে বলে, পলানোর চেষ্টা করো না, তুমি গেলে আমি আবার হারিয়ে যাব জান। যারা জানালার বাইরে তাকিয়েছিল, আচমকা জান শব্দ শুনে সে আতকে ইউভানের পানে চায়। সে বেশ শক্ত কণ্ঠে বলে, আমার নাম যারা। জান নয়। ইউভান হাসে। যারা সে হাসির পানে দৃষ্টি স্থির রাখে না। সে আবারও চায় জানালা দিয়ে অজানা দিকে। পেছনে থেকে ইউভানের মৃদু কণ্ঠ ভেসে আসে, সবার জন্য যারা হলেও আমার জন্য যান। যাই হোক, তুমি কি সত্যিই চলে যেতে চাও? যারা ঘুরে দাঁড়ালো। ছেলেটার চোখ অসম্ভব শান্ত, কিন্তু তার গভীরতায় একটা অদ্ভুত শূন্যতা লুকিয়ে আছে। যেন সে খুব কিছু হারিয়েছে আর সেটা আরেকবার হারানোর ভয় তাকে তিলে তিলে কুরে কুরে খাচ্ছে। হ্যাঁ, আমি যেতে চাই, দৃঢ় কণ্ঠে বলল যারা। ইউভান ধীরে ধীরে যারার বিছানার নিকট গেল। তারপর বসে পড়ল। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি, যেন এই উত্তরটা সে আগেই জানত। তুমি আমাকে চেনো না, তাই না? যারা কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ল। আমি তো চাইই না চেনার প্রয়োজন হোক। আপনি আমাকে সাহায্য করেছ, আমি কৃতজ্ঞ। কিন্তু এখন আমার যাওয়া দরকার। ইউভান গভীরভাবে তার দিকে তাকালো। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি যারা। 5 বছর ধরে চিনি। যারার গা শিরশির করে উঠল। সে অবাক চোখে তাকিয়ে রইল। কিভাবে? ইউভান মৃদু হাসল, কিন্তু তার চোখে একচিলতে বেদনা খেলে গেল। তুমি যাওয়ার কথা বললেই আমার মনে হয় আবার হারিয়ে ফেলব তোমাকে। 5 বছর আগে আমি তোমাকে হারিয়েছি, আর একবার পারবো না। যারা ধৈর্য ধরে বলল, আপনি ভুল ভাবছেন ইউভান। আমি আপনাকে চিনি না। আমি আপনার কোনো কিছুই নই। ইউভান ধীরগতিতে উঠে দাঁড়ালো, এক পা এগিয়ে এল। তুমি জানো না আমি কিভাবে তোমাকে খুঁজেছি। কতবার মনে হয়েছে তুমি হারিয়ে গেছো চিরতরে। কিন্তু সেদিন যখন আমি তোমাকে রাস্তায় পেলাম রক্তে ভেজা নিস্তেজ, জানো তখন কি মনে হয়েছিল? যারা কিছু বলল না, কিন্তু তার নিঃশ্বাস ভারী হয়ে এল। ইউভান হাত বাড়িয়ে তার একগুচ্ছ চুল আঙুলে পেঁচিয়ে নিল, খুব আস্তে যত্ন নিয়ে। মনে হয়েছিল তোমাকে ফিরে পেয়েছি। কিন্তু তুমি যদি এখন চলে যাও, তবে হয়তো আমি আর নিজেকে ধরে রাখতে পারবো না। যারার গলা শুকিয়ে এল। আপনি আমাকে আটকে রাখতে পারবে না ইউভান। ইউভান তার চুলের গোছাটা ছেড়ে দিয়ে হাসল। হঠাৎ তার অভিমত বদলে দিয়ে সে বলল, তুমি পালাতে চাও? পালাও, কিন্তু মাথায় রেখো আমার ছায়া তোমার চেয়েও দ্রুত চলে। তুমি যত দূরেই যাও আমি তার চেয়েও কাছে থাকব। এমন কথা বলেই ইউভান ঘর ছাড়ে। যারা অবাক হয়ে তাকিয়ে কিছু সময় ইউভানের যাওয়ার পানে। রাতটা কাটে নির্ঘুম। উপায় খুঁজে কিভাবে সে এখান থেকে বের হবে। শক্ত চোখ মুখ নিয়ে তাকিয়ে থাকে গার্ডের দিকে। গার্ড মেয়েটা এক মুহূর্তের জন্য ঘুমালো না। উপরন্তু পালানোর পথ খুঁজতে গিয়ে যারাই ঘুমিয়ে গেছে। এরপর সকাল হতেই যারা মতো বদলে ফেলে। নিজের বেশভূষা পাল্টে ফেলে ইউভানের দেওয়া পোশাক দিয়ে একটা সবুজ রাঙা চুড়িদার পরে নেয়। অতঃপর সুন্দর একটা ওড়না মাথায় পেঁচিয়ে বসে থাকে কিছু সময় বিছানায়। ভাবটা করে এমন যেন সে খুবই সুখে আছে। সুফিরার মামাতো বোনকে হঠাৎ কাছে ডাকে যারা। মেয়েটা রোবটের ন্যায় এগিয়ে আসে। যারা জিজ্ঞেস করে, কি নাম তোমার? রিয়া। যারা মাথা দোলায়। আরও কিছু প্রশ্ন মনে জমা করতে না করতেই কারো হেঁটে আসার শব্দ তার কানে পৌঁছায়। যারা বুঝতে বাকি থাকে নাকি আসছে এদিকে। আচমকা শুয়ে পড়ে সে বিছানায়। যেন ঘুমে কপোকাত সে এমন করে বন্ধ করে চোখ। রিয়া মেয়েটা বুঝে উঠতে পারে না যারার এমন ব্যবহারের কারণ। তবে যখন তার চোখ পড়ে ইউভানের ওপর, তখন যেন সে থমকে যায়। সকালের মৃদু আলো জানালা দিয়ে ঘরে ঢুকছে। ঘড়ির কাঁটা তখন 9টা ছুঁই ছুঁই। কালো ব্যারিস্টার কোট, সাদা শার্ট, নিখুঁত টাই আর চকচকে জুতোর সাথে ইউভান যেন একেবারে কর্পোরেট ওয়ার্ল্ডের রাজা। তার চোখে তীক্ষ্ণ দৃষ্টির ঝিলিক, ঠোঁটে সামান্য হাসি।
দরজার সামনে এসে সে এক মুহূর্ত দাঁড়ায়। নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে ভেতরে উকি দেয়। বিছানায় যারা বন্ধ চোখে শুয়ে আছে, মাথায় পেঁচানো ওড়না, এক হাত বুকের কাছে আর অন্য হাত মাথার নিচে। ইউভান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, চোখ সরাতে পারে না, যেন এক আশ্চর্য প্রশান্তি ছুঁয়ে যায় তাকে। কিন্তু সে বেশিক্ষণ থাকতে পারে না এখানে, তাকে দ্রুত যেতে হবে করতে। ইউভান চলে যেতেই যারা উঠে বসে। রিয়া মেয়েটা তখনও হা হয়ে তাকিয়ে আছে ইউভানের যাওয়ার পানে। যারা লক্ষ্য করে এই নজর, ডেকে ওঠে, শোন সোফিয়ার মামাতো বোন। রিয়ার চোখের পলক পড়ে, ছোট ছোট চোখ করে সে চায় যারার দিকে। যারা উঠে এসে কিছুটা ঝুঁকে যায় রিয়ার ওপর, নিচু স্বরে অর্পণ করে দারুণ এক সুযোগ। ব্যারিস্টার ইউভান অনেক হ্যান্ডসাম তাই না? রিয়ার চোখ জোড়া গেল, গোল হয়ে আসে। যারা দ্বিতীয়বার বলে, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে একটা শর্ত। যদি তুমি আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো তাহলে আমি ইউভানকে পটাতে বুদ্ধি দেব তোমাকে। রিয়া দু পা পিছিয়ে যায়, যেন মহাপাপী। যারা কঠোর সুরে বলে, ঠিকভাবে কথা বলুন ম্যাম, আমরা ওনার গার্ড, মালিকের ওপর নজর দেওয়ার অভ্যাস আমাদের কারণেই। যারা বোঝাতে চাইল কিছু, এক হাত রিয়ার কাঁধের ওপর রাখার জন্য এগিয়ে যেতেই রিয়া মেয়েটা দ্বিতীয়বার পিছিয়ে গেল। অত্যন্ত বিরক্তি নিয়ে বলল, আমি বিবাহিত, আমার বাচ্চা আছে। যারার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। পালানোর পথ পাড়ি দেওয়া এবার ভীষণ কঠিন হয়ে গেল। সে পায়চারি করল, জানালার পাশে দাঁড়ালো, বাহিরে করা পাহারা, আর ভেতরে রিয়া। রাগে যারার মাথা ধরে এলো। ইউভান নামের ছেলেটাকে এখন এই মুহূর্তে তার ছাদ থেকে ধাক্কা দেওয়ার ইচ্ছে হলো। এত সব ভাবনার মাঝেই যারার মনে হলো রিয়ার একটা ব্যবস্থা করতে হবে। তাকে না আটকালে সে এখান থেকে এক পাও নড়তে পারবে না। যেই ভাবা সেই কাজ। ফাঁকিতে ফেলে রিয়াকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে যারা হুট করে বাহির থেকে ছিটকিনি লাগিয়ে দিল দরজার। রিয়া যেন হতভম্ব। যারা সময় নিল না, দ্রুত মেইন দরজা খুলে বেরিয়ে পড়ল এই বাসার ছাদ থেকে। এখন তাকে পার করতে হবে মেইন গেট। অফিস টাইম হওয়ায় তখন 3 তলা থেকে নামছিল প্রথম দিন দেখা সেই মেয়েটা। যারা বাহিরে দাঁড়িয়ে ভাবছিল কিভাবে সে গেইটের গার্ডদের অতিক্রম করবে। যখন সে দেখতে পেল নাম না জানা হালকা চেনা সেই মেয়েটাকে, তখন মাথায় কিছু একটা খেলে গেল। পিছু নিলল মেয়েটার। বাগানের দিকেও ছিল কিছু নিষ্ঠুর গার্ড। ওরা এগিয়ে এল। যারাকে প্রশ্ন বানে ফাঁসাতেই যারা আত্মবিশ্বাসী হয়ে আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দিল সামনে হেঁটে যাওয়া মেয়েটাকে। বলল, আমি ওনার কাছে এসেছি। মানুষ রূপের রোবট 3টে বলাবলি করল। ইকরা ম্যামের কাছে? ওকে যান। তবে ইউভান স্যারের সীমানা এটা, এদিকে আসবেন না, আসলে কিন্তু খারাপ কিছু হবে আপনার সঙ্গে। যারা ধীর গতিতে মাথা নাড়ল। ইকরা মেয়েটার থেকে 5 হাত দূরত্ব রেখে সে হেঁটে চলল। গেইটের দুটো শক্তপোক্ত মানুষ তাকে অনায়াসে বাহিরে বের হতে দিল। 2 দিন ঘর বন্দি থাকার পর বাহিরে বের হতেই যারা বড় করে একটা শ্বাস নিল। সামনে তাকালো চকচকে চোখে। তবে মিনিট না গড়াতেই সেই দৃষ্টিতে আধার নামল। চারিপাশে কেবল বাগান, জনমানবশূন্য পথ, উঁচু পর্বতের ন্যায় রাস্তার এক পাশে মাটির স্তূপ। তার উপর দিয়ে অবাধ্যভাবে জন্ম নিয়েছে কিছু গাছ। পাতা নেই তাদের, শুকিয়ে গেছে। যারার মুখটা শুকিয়ে গেল। এ কেমন জায়গায় বাসা তাদের? আশেপাশেও কোনো বাসার অস্তিত্ব নেই। এখান থেকে কোর্ট কত দূরে? কোন দিকে? সব প্রশ্নের উত্তরেই কেবল ধোঁয়াশা। কড়া রোদের ঝলকে গা জ্বলে উঠছে উপমার। কোর্টের বাহিরে দাঁড়িয়ে সে চাতক পাখির মতো তাকিয়ে আছে যারার উপস্থিতির জন্য। 10টা বাজতে আর আধ ঘন্টা বাকি। ছটফট করতে করতে সে দুটো ফোন করল নার্সের নাম্বারে। কিন্তু কোনো সাড়া এলো না। যারা আসতে পারবে তো? না এলে হয়তোবা আজ জয়ী হবে অপর পক্ষ। শাস্তি হবে না মাহা ও আলভির। শালিকা খুব চিন্তিত মনে হচ্ছে। পরিচিত কণ্ঠে উপমা পেছনে ফিরে চায়। রোদ থেকে নিজের চোখ আড়াল করতে তার কপালে রাখা ছিল বাহাত। আলভি হাসল। নিজ হাতে উপমার হাতটা কপাল থেকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করল, সামান্য রোদের তাপ সহ্য হচ্ছে না? এত ফুটবল শরীর নিয়ে লড়াই করতে এসেছ? সাবধানে থেকো, তোমার না আবার বোনের মতো পরিস্থিতি হয়। কথাটা বলেই আলভি মাহার চোখে চোখ রেখে তৃপ্তির হাসি দেয়। মাহাও হাসে। সে হাসি চিন্তামুক্ত। আলভি হঠাৎ খেয়াল করে মাহার চোখ বুজে আসছে রোদে। সে হাত আপন হাতে ছায়া তৈরি করে। মাহাকে অতি যত্নে গাছের নিকট নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ এমন সময়ই ভেসে আসে এক নারী কণ্ঠ। তাচ্ছিল্য সুরে সে বলে, সামান্য রোদের তাপেই পুড়ে যাচ্ছ? যারার আগুন তো এখনো জ্বলে ওঠেনি মাহা। জেলের আগুন, কোর্টের আগুন, রিমান্ডের আগুন থেকে আলভি তোমাকে বাঁচাতে পারবে তো? বুক কেঁপে ওঠে আলভির। বড্ড পরিচিত মনে হয় কণ্ঠটা। সে পিছু ফেরে তৎক্ষণাৎ। কোর্টের সামনে হঠাৎ করে যারাকে দেখে আলভি থমকে যায়। তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় যেন। থতমত খেয়ে সে বলে ফেলে, তুমি তুমি বেঁচে আছো?
যারার রাগ হলো এমন প্রশ্ন শুনে। আলভি কি তার মৃত্যুর জন্য এতটা মরিয়া? যারা দুপা এগিয়ে যায়। আলভির খুব নিকটে গিয়ে সে বলে, তোমাদের মতো কীট পতঙ্গকে পরিবেশ থেকে ছাঁটাই করার জন্য হলেও তো আমাকে বেঁচে থাকতে হবে। মাহা মাঝখানে কথা বলে ওঠে, এই যারা শোন, নিজের অবস্থানে থেকে কথা বলো। তোমার মতো আনো শার্টের মরে যাওয়াই বেটার ছিল। এত দিনের জমিয়ে রাখা রাগ যেন যারা আর আটকে রাখতে পারল না। সর্বনাশা নদীর মতো তা বাঁধ ভেঙে উপচে পড়ল। যারা করে বসল এক আশ্চর্য কাজ। ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল মাহার গালে। মাহা হা হয়ে গেল। কিছু লোক শব্দ শুনে ফিরে চাইল তাদের ছোট সমাবেশের দিকে। যারা যেন সময় নেই কিছু পরোয়া করার। সে দ্বিতীয় একটা থাপ্পড় মাহার গালে দিতে না দিতেই দেয়াল হয়ে এলো মাঝখানে আলভি। বড় মুখ করে সে বলল, যারা ভদ্রতা বলতে কি কিছু নেই তোমার মাঝে? যারা বড্ড অবাক হয়। তার ঠোঁট উল্টে ওঠে, ভ্রু জেরা উঁচু হয় তাচ্ছিল্যের দমকায়। বলে সে, চোরের বাপের বড় গলা? সরি সরি, চোরের প্রেমিকের বড় গলা। আলভি চোখ গরম করে তাকায়। সে কিছু শক্ত কথা বলবে এবার যারাকে। প্রস্তুতি নিতেই যারা দ্বিতীয় অবাক কাজটা করে ফেলে। সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় আলভিকে। আলভি ছিটকে দুপা পিছিয়ে যায়। উপমার গালে হাত চলে যায়। মাহা যেন স্তব্ধ হয়ে যায়। আলভি নড়চড় করতে পারে না। যারা তখন পরপর আরও দুটো থাপ্পড় আলভিকে উপহার দেয়। এরই মাঝে এমন হট্টগোল চোখে পড়ে পুলিশের। ওনারা এগিয়ে আসতে চাইলে উপমা বাধা দেয়। বলে ওঠে দুহাত প্রসারিত করে মাথা নাড়িয়ে, উহু উহু, নড়বেন না স্যার, শুধু দেখবেন আজ। এটা হাজবেন্ড ওয়াইফ ইস্যু। পুলিশের নাক গলানো অপরাধ। পুলিশদের মাঝে যিনি অফিসার উনি উপমার কথাটা বেদবাক্য ভেবে নিলেন। গালে হাত দিয়ে স্থির তাকিয়ে রইলেন। সঙ্গে উপমার ভাবনায় ফেলার বাণী তো ছিলই। স্যার, এই যে ছেলেটা মার খাচ্ছে সে পরকিয়া করেছে, তাই বউয়ের হাতে মার খাচ্ছে। আপনার আমার এখানে কিছুই করার নেই স্যার। কিছুই না? আহা, জীবন আমি হলে তো গুলি করতাম স্যার, গুলি। আমার বউও গুলি করত। পুলিশের ভাবুক দৃষ্টিতে গভীর সুর। কোর্টের করিডোরে দাঁড়িয়ে ইউভান সমস্তটা মস্তিষ্কে গেঁথে নিল। যারাকে দেখে সে বিস্মিত। হঠাৎ তার মস্তিষ্ক তথ্য গুছিয়ে ফেলল। ইউভান তৎক্ষণাৎ আমাদের মুখোমুখি হয়। ইউভান দাঁতে দাঁত চেপে আমাদের দিকে তাকায়, চোখে তীব্র আগুন। গম্ভীর কণ্ঠে বলে, আমি কেন জানি না এসব? আমাদের গলা শুকিয়ে আসে। মনের ভেতর ভয় ছড়িয়ে পড়ে তবু সত্যিটা স্বীকার করে। আমি ভয় পেয়েছিলাম স্যার। আপনি সবসময় বলেন যা আপনার হবে না তা পৃথিবীতে রাখবেন না। আমি ভেবেছিলাম যদি আপনি যারার কোন ক্ষতি করে ফেলেন। ইউভানের টেবিলের ওপর থাকা কাচের নিখুঁত সুন্দর ফুলদানি ছুঁড়ে ফেলে রাগে এক হাত মাথায় রেখে নিজের চুল টেনে ধরে। অস্থির চিত্তে পায়চারি করতে করতে হঠাৎ থেমে যায়, চোখ দুটো বড় বড় করে আমাকে জানিয়ে দেয় আঙ্গুল উঁচিয়ে। ইউভানের ভালোবাসা রং পাল্টায় না। যাই হয়ে যাক না কেন, যেমনই হোক না কেন যারা আমার। আমি ওকে ভালোবেসেছি, ভালোবাসি আর ভালোবাসব। আমার তটস্থ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে নতমুখে। ইউভান কালো লং কোট রাগ সমেত হাতে নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। এখনই শুরু হবে বিচার কার্য। তার প্রতিটি কদম যেন কাঁপিয়ে তোলে আমাদের বুক। যেদিন উপমা তার সঙ্গে কথা বলেছে সেদিনই সব জেনে গেছে আমাদ। ইউভান কেস সম্পর্কে কিছু জানতে চাইলে সে বলেছে আহামরি কিছু না এটা। সে সাক্ষী প্রমাণ জোগাড় করে রাখবে। ইউভান শুধু বিচারকার্য শুরু হওয়ার 1 ঘন্টা আগে বিস্তারিত শুনলেই হবে। অনায়াসে জিতবে সে এই লড়াইয়ে। আর বাকি থাকে হসপিটালে যারার অপারেশনের কথা। এ কথাটাও আমাদ লুকিয়েছে তখন যারার নিরাপত্তার কথা ভেবে। যদিও তখন আমাদ সম্পূর্ণ অজ্ঞ ছিল যে উপমা আসবে যারার কেস নিয়ে ইউভানের কাছে। তবুও আমাদ লুকিয়ে ফেলেছে। ইউভানের চোখে যারার জন্য তীব্র ভালোবাসা দেখার পর সে বুঝে উঠতে পারেনি এই কথাটা সে ইউভানকে জানাবে না। টাকা থেকে সকল প্রকার তথ্য আমাদের নিকট প্রথমে এসে জমা হয়। অতঃপর ইউভানের নিকট। অপারেশনের বিষয়েও ডাক্তার কথা বলেছিল আমাদের সঙ্গে। মাত্র 7 বছর বয়সে মা হারানোর পর ইউভান হয়ে গেছে অন্যরকম এক মানুষ। আচমকা কোনো ব্যথা সে সামলাতে পারে না। প্রথমে তার মাথা ব্যথা হয়। অতঃপর অজ্ঞান। একবার সে কোমায় চলে গিয়েছিল। এর আগে বহুবার সে আত্মহত্যার চেষ্টা করেছিল। তখন থেকে ইউভানের বাবার করা আদেশ, আপ্রাণ চেষ্টা ছেলেকে অন্তত পৃথিবীর বুকে রাখার। আমাদ ইউভানকে ভাইয়ের চোখেই দেখে। ইউভানের বাবা ছেলের ভার নিশ্চিন্তে আমাদের নিকট ছেড়ে দিয়েছেন। কোর্টরুম নিস্তব্ধ, শুধু ঘড়ির কাটার শব্দ শোনা যাচ্ছে। যারা আর উপমা পাশাপাশি বসে আছে, দুজনের মনেই চাপা দুশ্চিন্তা। সামনের দিকে মাহা তার উকিলের সঙ্গে কথা বলছে গম্ভীর মুখে। এক পাশে আলভি মাথা নিচু করে বসে, তার গাল লাল, চোখে অস্পষ্ট ভয়। যারা একবারও তাকায় না তার দিকে। যেন মনে হয় আলভি নামের কেউ কখনো যারার জীবনে ছিলই না। সবাই অপেক্ষা করছে জজের জন্য। মিনিট কয়েক পর ভারী পা ফেলে জজ এসে বসলেন, অথচ যারার উকিল তখনও আসেনি। যারা বিরক্তির সাথে উপমার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল,
তোর উকিল কোথায়? উপমার মুখে উদ্বেগ, ঠোঁট কাঁপছে সামান্য। ইউভান এখনো আসছে না কেন? ভাবনার সময় অতি দীর্ঘ হতে দিল না ইউভান। কোর্টরুমের ভারী দরজা খুলে গেল। এক দৃঢ় পদক্ষেপে ভেতরে প্রবেশ করল ইউভান, কালো কোট গায়ে জড়িয়ে, পেছনে আমাদ। ধবধবে ফর্সা মুখ, কিন্তু রাগে রক্ত চলাচল এতটাই তীব্র যে চামড়ার নিচে লালিমা ফুটে উঠেছে। চোখে ঝলসে ওঠা আগুন। সে এখনো মানতে নারাজ। সেই সঙ্গে সে ভীষণ নারাজ আলভির ওপর। ইউভান মানতে পারছে না আলভি যারার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। সে নিঃসন্দেহে বড্ড বাজে কাজ করেছে। বড্ড ইউভানের কলিজায় হাত দিয়ে সে ভুল করেছে। এর হিসাব ইউভান নেবেই। কেন যত্নে রাখতে পারল না আলভি? যে দুদিন সে যারাকে পেয়েছিল সে দুদিন কেন তাকে রানীর মতে রাখা হলো না? নিজের রাগ দমিয়ে ফেলে ইউভান বিনীত ভঙ্গিতে জজের কাছে ক্ষমা চায় দেরিতে আসার কারণে। অতঃপর যখন বিচারকার্য শুরু করার আদেশ দেওয়া হয়, ইউভান জানায় সে অপর পক্ষকে আগে সুযোগ দিতে চায়। তার বক্তব্য সে পরে পেশ করবে। অপর পক্ষ একে একে সব প্রমাণ হাজির করে। মাহা আলভির বক্তব্য শোনা হয়। ইউভান কেবল এক দৃষ্টিতে তাকিয়ে দেখে সব। যেন মনে হয় সে দর্শক। মাহা আর আলভির হঠাৎ ঘটে যাওয়া একটা দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া বক্তব্য শুনে ইউভান যেন মুচকি হাসে। উকিলের বক্তব্য শেষ হলে ইউভান উঠে দাঁড়ায়। সেই বাঁশের মতো শক্ত লাঠিটা যেটাতে ছিল মাহার আঙ্গুলের ছাপ। উপমার কাছে থাকা সেই ছবিটা, যাতে আলভি আপত্তিকর একটা অবস্থায় ছিল মাহার সঙ্গে। এ দুটো প্রমাণ তুলে ধরে। এতে করে অপর পক্ষের প্রমাণ দুর্বল হয়ে যায় ঠিকই, কিন্তু ইউভানকে জজ বলেন, এ দুটো জিনিসের ভিত্তিতে এটা প্রমাণ হয় না যে যারাকে মাহা মারার চেষ্টা করেছে। ইউভান তখন যারাকে কাঠগোড়ায় দাঁড় করায়। যারার মনের অবস্থা তখন মরুভূমির মতো। ইউভানের ঠোঁটে মুচকি হাসি, যে হাসির রহস্য কেবল যারাই ধরতে পারল। যেন ইউভান বলতে চাইছে, বলেছিলাম না, তুমি যত দূরেই পালাও আমি ততই কাছে যাব। যারা যখন নিজের মুখে সব সত্য স্বীকার করে তখন মাহা দৃঢ় কণ্ঠে না বলে, এমন কাজ সে করেনি। হয়তোবা আলভির সঙ্গে তার সম্পর্ক আছে বলেই যারা মাহাকে এভাবে ফাঁসাচ্ছে। শুধুমাত্র মাহার হাতের কনুইয়ের দ্বারা যারা ধাক্কা লেগে পড়ে গিয়েছিল। আর লাঠি? ওটা তো মাহা সাপ কুকুর শেয়াল থেকে নিজেকে রক্ষা করার জন্য হাতে নিয়েছিল। পুরোটা শুনে সকলে আর যেন গোলকধাঁধায় পড়ে যায়। এরই মাঝে আদালতের সময় শেষ হয়ে যায়। জজ বিরক্ত হন। দুপক্ষকেই দ্বিতীয় সুযোগ দেন ভালো করে তথ্য বের করার, যুক্তিসম্মত তথ্য হাজির করতে হবে। এরপর 3 দিনের সময় দিয়ে আদালত শেষ করা হয়। ইউভান আমাদের সঙ্গে কাগজপত্র গুছিয়ে নিচ্ছিল তখন এই সুযোগে যারা উপমার হাত ধরে দ্রুত পালায় কোর্টরুম থেকে। এক প্রকার দৌড়ে সে কোর্ট ছাড়ে। একেবারে রাস্তায় এসে উপমার হাত ছেড়ে প্রথমেই পিঠে দুম করে একটা কিল বসিয়ে দেয়। উপমা অবাক হয়। ক্ষিপ্ত হয়ে বলে, মারলি কেন? শহরে উকিলের অভাব পড়েছিল? এই বদমাশ লেকটাকে তোর ঠিক করতে হলো? তোর জন্য কি পৃথিবীতে ছেলের অভাব ছিল? আলভিকে বিয়ে করেছিলি? নিজের বিপদ নিজে ডেকে আনে, এখন আবার আমি ভালো করতে এসেছি তারপরও দোষ। কথাটা বলেই উপমা নাক টানে। গাল ফুলিয়ে ফিরে চায় অজানা দিকে। যারা বোনের রাগের পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর জড়িয়ে ধরে। কখন যেন চোখ ভিজে যায় তার। নরম কণ্ঠে বলে, আমি বাসায় যেতে চাই উপমা। মা বাবা কি খুব রাগ করে আছে আমার ওপর? আমি আবারও তোদের কাছে যেতে চাই। আগের মতো থাকতে চাই। উপমা কান্না ধেয়ে আসে। বুক ভেঙে আসে তার। যারাকে ছেড়ে এক আঙ্গুলে অশ্রু মুছে বলে, ইমোশনাল করে দিলি। এবার আইসক্রিম খাওয়া চল। যারা হাত ধরে উপমার। ছুটে অনেকদিন পর দুই বোন আইসক্রিমের উদ্দেশ্যে। সেই ছোটবেলার মতো। যেন ওদের দেখলেই মনে হবে আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই ডানা মেলে। আনন্দের মাঝে তারা ইউভানের কথাটাই ভুলে বসে থাকে। রেস্টুরেন্টে বসে ওরা গল্প করে। অহেতুক কত কথা। যারার মনটা অনেক দিন পর খুবই হালকা হয়। সকালে আলভিকে 3টা থাপ্পড় দেওয়ার পর মনটা এমনিতেই হালকা ছিল। এখন যেন পুরোপুরি হালকা। যারা উপমার পানে তাকিয়ে হারিয়ে যায় ভাবনায়। তার বোনটা বুদ্ধিমতী। যারাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে দিয়ে উপমা চলে যায় বাবার ওষুধ কেনার জন্য ফার্মেসিতে। যারা দাঁড়িয়ে থাকে ব্যস্ত রাস্তায়। উদ্দেশ্য উপমা ফিরে এলে তারা বাসায় ফিরবে। সন্ধ্যার আবছা আলোয় শহরের ব্যস্ত রাস্তায় যেন ধূলিকণার সমাহার। চারপাশের কোলাহল, গাড়ির হর্ন, সব মিলিয়ে অস্থির এক পরিবেশ। যারার মনে চাপা আনন্দ ছিল। মা বাবার ভাবনার জগতে ডুবে আছে। ঠিক তখনই ধীর গতিতে একটা গাড়ি এসে থামল তার সামনে। এক ঝলকে দেখে চিনতে পারল সে ইউভান। কিন্তু এখানে কিভাবে? যারা ভেবে পায় না। তবে হয়তো জানে না ইউভান তার বুকে হাত রেখে চিনচিন ব্যথা অনুসরণ করে যারার অস্তিত্ব বের করে ফেলে। গাড়ির দরজা খুলে এক হাতে সিগারেটের ধোঁয়া মিলিয়ে দিয়ে নেমে এলো ইউভান। কালো শার্ট, হালকা রোলাপ করা হাতা, চোখে সেই চিরচেনা ধীর অথচ তীক্ষ্ণ দৃষ্টি। ঠোঁটের একপাশে রহস্যময় হাসি। গাড়িতে ওঠো যারা।
ইউভানের কণ্ঠ নরম অথচ আদেশের মতো দৃঢ়। আমি যাব না। যারা পিছিয়ে আসতে চাইল। ইউভান তখন এক পা এগিয়ে এল। রাস্তার লাইট তার চোখে এক অদ্ভুত ঝলক এনে দিল। এক হাতে যারার কবজি ধরল আলতো কিন্তু শক্তিশালী। তুমি জানো পালানোর চেষ্টা বৃথা। তুমি আমার সঙ্গে যেতে চাও না কারণ ভয় পাচ্ছ। ভয় যে তুমি আমায় চাইতে শুরু করেছ। ইউভানের কণ্ঠ নিম্ন স্বরে গভীর হয়ে এলো। যারা বিরক্ত হলো। প্রচণ্ড সে কখন কবে ইউভানকে চাইল? যাচ্ছে তাই মন গড়া কথা বলে ইউভান। যারার আগে হাত ছাড়ানোর চেষ্টা করল কিন্তু ইউভান তাকে আরো কাছে টেনে নিল। এই শহরে হাজারো গাড়ি চলে, হাজারো মানুষ হাঁটে। কিন্তু জানো আমি কাকে দেখি? শুধু তোমাকে। কারণ তুমি আমার নেশা যারা। তুমি আমার শেষ পাগলামি। যারার বুকের ভেতর ধক করে উঠল। আমার হাত ছেড়ে দিন ইউভান। না। ইউভান হাসল। সেই হাসি যা হাজারটা অন্ধকারকে সুন্দর করে তুলতে পারে। তোমার হাত ছাড়লে আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। আর আমি জানি তুমি সেটা চাও না। তারপর এক ঝটকায় যারাকে টেনে নিজের গাড়ির ভেতরে বসিয়ে দিল সে। যারা একটুখানি আশা নিয়ে বলল, আমি ম্যারিড। আপনি কিন্তু আমার সম্পর্কে সবটাই জানেন। এ কথায় মনে হলো না ইউভানের আপন নিয়মে ঘাটতি পড়ল। সে বরং দরজা বন্ধ করার আগে নিচু স্বরে বলল, তুমি যাই বলো জান তুমি আমারই। আর আমি তোমার জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে যেতে রাজি। তুমি সমাজের ভয় দেখাচ্ছ। যারা আমি নিয়তি উল্টিয়ে তোমাকে আমার ভাগ্যে রাখবো আর এই সকল সমাজের ভয় তুমি আমাকে দেখাচ্ছ। কথাগুলো বলেই ইউভান গাড়ির দরজা লাগলো এক ঝটকায়। যারার বুকে ঢেউ উঠল অজানা আশঙ্কার। ইউভান যেন পৃথিবীর নিয়মে চলে না। সে চলে নিজ গতিতে। আপন নিয়মে। যারার ভীষণ রাগ হলো। এতটাই রাগ যে যারা সুফিয়ার মামাতো বেনকে ঝাড়ি দিয়ে ঘরের বাহিরে বের করে দিল। তার জন্য বরাদ্দ করা ঘরটা এলোমেলো করে ফেলল। জানালার পর্দা টেনে ছেঁড়ার চেষ্টা করে ক্লান্ত হয়ে অতঃপর বসে পড়ে বিছানায়। ইউভান তো ঘরবন্দি আর করা পাহারার ব্যবস্থা করে দিয়েই লাপাত্তা। কোথাও একটা গেছে হয়তো। যারা ভেবে পায় না ছেলেটা সুস্থ নাকি অসুস্থ। একটা সুদর্শন রাজার মতো জীবনযাপন করা ছেলে কিনা যারার প্রেমে পড়েছে। যে বিবাহিত এবং সন্তান সম্ভাবা ছিল এমন মেয়ের প্রেমে পড়া সত্যিই সম্ভব? যারার মনে হয় ইউভান পাগল। একেবারে আগায় গোড়ায় পাগল। জঙ্গলের ভেতর সন্ধ্যার ছায়া ঘনিয়ে আসছে। গাছের পাতার ফাঁক দিয়ে শেষ বিকেলের কমলা আলো মাটিতে ঝিলমিল করছে, তবে সেটাও দ্রুত মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। ঝিঝি পোকার ডাক ক্রমশ বাড়ছে, বাতাস ভারী হয়ে উঠেছে এক অজানা উত্তেজনায়। ইউভানের মুখটা জলজল করছিল কিন্তু তার চোখে ছিল জিজ্ঞাসা। ঠোঁট দাঁতে চেপে ধরে হাতের গ্লাভস পরা আঙুলগুলো ব্যস্তভাবে মাটির ওপর কিছু খুঁজে ফিরছিল। গলায় ঝুলে ছিল ক্যামেরা। ইতিমধ্যে তাতে বন্দি করা হয়েছে কিছু রক্তের ছোপ। যা পড়ে ছিল মাটিতে। শুকিয়ে গেছে। আমাদ ফোনের ফ্ল্যাশ জ্বালালো। ইউভান নামল খাদ্যায়। সেখানে বেশ রক্ত শুকিয়ে জমে আছে শুকনো পাতায়। ইউভান এটারও ছবি তুলে নেয়। অতঃপর কিছু রক্তমাখা পাতা ও মাটি সংরক্ষণে রাখে। এগুলো যে যারার রক্ত তার প্রমাণ আদালতে তাকে দিতে হবে। আরও কিছু সময় ইউভান পর্যবেক্ষণ করল জায়গাটা। ভাবল কিছু, অতঃপর হঠাৎ করে আমাদকে বলল তার একটা কাজ আছে। আমাদ যেন দ্রুত বাসায় ফেরে আর তাকে অবগত করে যারার বিষয়ে। আবার যদি যারা বাড়ি থেকে নিখোঁজ হয় তাহলে সে প্রথমেই আমাদের প্রাণে হাত দেবে। ঘর জুড়ে গাঢ় অন্ধকার। জানালার বাইরে রাস্তায় ল্যাম্পপোস্টের ম্লান আলো একরকম নিষ্প্রভ হয়ে এসেছে। নীরবতা এত গভীর যে মাহার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আলভি নিঃশব্দে মাহার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল কিন্তু তার মন পড়েছিল অন্য কোথাও, যারার ফিরে আসার ভাবনায়। সেই ভাবনাই যেন একটা অদৃশ্য আতঙ্ক হয়ে বুকের ওপর চেপে বসেছে। হঠাৎ মাহা মাথা তুলে তার দিকে তাকায়। অন্ধকারেও তার চোখে ধরা দেয় আলভির ভয়। সে দৃঢ় কণ্ঠে বলে, চিন্তা করো না, আমাদের উকিল এই শহরের সবচেয়ে বড় উকিল। উনি সব সামলে নেবেন। আর টাকা আছে আমার। এসব কোনো বিষয় না। আলভি কিছুক্ষণ চুপ করে থাকে। কথাগুলো শুনতে শক্তিশালী লাগলেও তার মনে হচ্ছিল এই আশ্বাসের পেছনে একটা গভীর শূন্যতা আছে। আলভির ভয় হয়। যারাকে এখন তার ঠিক ঝড়ের মতোই মনে হচ্ছে। যেন যারা এসেছে সবকিছু শেষ করে দিতে। আর ইউভান? কেন যেন ওই ব্যারিস্টারকে আলভির অন্যরকম লেগেছে। যারার পানে তাক করা তার অন্যরকম দৃষ্টি আলভির চোখ এড়ায়নি। আলভির ভাবনার মাঝেই মাহা ঘুমিয়ে পড়ে। আলভির বুক টিপটিপ করছিল অজানা কারণে। হঠাৎ আচমকা তার চোখ এমন কিছু দেখে যা তার মস্তিষ্ককে সেকেন্ড দুয়েকের জন্য যেন অবশ করে দেয়। বেলকনির গ্রিলের সঙ্গে ঠেস দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। এক হাত তার পকেটে। অন্য হাতে ধরা আছে একটা হকি স্টিক। ধীর গতিতে তা পুরুষ অবয়ব বাম থেকে ডানে দোলাচ্ছিল। তার পায়ের পাতায় হালকা করে বাড়ি খাচ্ছিল। আলভি উঠে বসে দ্রুত লাইট অন করার জন্য এগিয়ে যেতে চাইলে ছেলেটাই অগ্রসর হয়। হকি স্টিক দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের মৃদু আলোয় আলভির ভয়ার্ত মুখটা উঁচু করে ধরে। মুখে বলে,
The hockey stick wants to romance with you, Alvi. Are you ready? আলভি এমন কথার আগামাথা কিছুই যেন বুঝে উঠতে পারে না। ছেলেটা মাথা এক পাশে কাত করে কিছু সময় নিশ্চুপ রইল। অতঃপর হঠাৎই সে আলভির মুখে সজোরে একটা আঘাত করল। ব্যথাতুর ধ্বনি বেরিয়ে আসে আলভির মুখ থেকে। ছেলেটা বা গালে আরও একটা লাগিয়ে দেয়। এরপর আলভির পিঠে হাতে এলোপাতাড়ি পিটুনি। মাহা যেন তখন অন্য দুনিয়ার বাসিন্দা। তার কানে পৌঁছায় না আলভির চিৎকার। কি করে পৌঁছাবে? তারা তো একটু আগে বার থেকে ফিরেছে। আলভি ততটা না খেলেও মাহা গলায় ঢেলেছে বাজে পানি বেহিসাবি ভাবে। আলভি ব্যথায় ছটফট করে বিছানায় লুটিয়ে পড়ে। অজ্ঞাত পুরুষ হকি স্টিক কাঁধে রেখে আলভির কানে ফিসফিস করে বলে, আই ক্যান নট বেয়ার মাই কুইন্স পেইন। দ্বিতীয়বার যারার ক্ষতি করার চিন্তাও যদি করিস তাহলে পৃথিবী থেকে চিরবিদায় দিয়ে দেব। কথাটা বলেই হেলতে দুলতে বেরিয়ে যায় সে। আলভির আড়ালে একঝলক নিয়নের আলো ছুঁয়ে যায় তার মুখাবয়ব। দেখা মেলে কালো শার্টের উজ্জ্বল চেহারার। পথঘাটের নিস্তব্ধতা যেন চিনে ফেলে এটা ইউভান। তার হাঁটার ধরনে রাজকীয় ভাব। এমন একটা কাণ্ড করার পরও ভয়ের কোনো ছিটেফোঁটা নেই মুখে। হাঁটতে হাঁটতে ইউভান চলে আসে একটা ব্রিজের ওপর। হকি স্টিক ছুঁড়ে ফেলে সে পানিতে। হালকা শীতল বাতাসে গভীর করে নিঃশ্বাস নেয়। হঠাৎই কতগুলো ভাবনা তার মাথায় ভর করে। চাঁদের পানে তাকিয়ে থাকে ইউভান একদৃষ্টিতে। ব্রিজের রেলিংয়ে কনুইয়ের ভর করে সে হালকা ঝুঁকে তাকিয়ে থাকে নদীর শান্ত জলে। একসময় সে এই ব্রিজ থেকে লাফিয়ে নিজের জীবনের ইতি টানতে চেয়েছিল। একের পর এক বিষাক্ত মুহূর্ত তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিত। ইউভানের মনে পড়ে কাম্য মৃত্যুর কোলে ঢুলে পড়তে চেয়ে ব্যর্থ হওয়ার পরের ঘটনা। ডাক্তার বলল ইউভানকে সময় দিতে হবে পরিবারের। বাবা ইউভান ও ইকরাকে নিয়ে চলে গেলেন নাটোরের গ্রিন ভ্যালিতে। বাবা ইকরা আর ইউভানের দুজন ফুফু ও তাদের পরিবার আনন্দ করছিল। তবে ইউভানের দৃষ্টিতে ছিল একই শূন্যতা। বুকে একই ব্যথা আর মাথায় মৃত্যুর চিন্তা। কোনো কিছুতেই যেন তার ভালো লাগা ছিল না। গ্রিন ভ্যালির মণিমুগ্ধকর বাহারি ফুলও তার হৃদয়ে উঠে পারেনি। পৃথিবীকে নিয়ে জন্ম দিতে পারেনি নতুন আগ্রহ। ভার্সিটি পড়ুয়া ইউভানের কাছে তাদের এমন আনন্দ আদিক্ষেতা বলেই মনে হয়েছিল। সে বাইরে এসে নিজ গাড়িতে বসে পড়ে। আর ঠিক তখনই তার চোখে পড়ে একটি ষোড়শী কন্যা। হাস্যোজ্জ্বল প্রাণবন্ত যেন কোন এক অসম্ভব আনন্দে পূর্ণ। তার হাসি ছিল অসাধারণ। যেন পৃথিবীকে জয় করার মতো। সে কোনো কিছু নিয়ে হাসছিল কিন্তু ইউভান জানত না কি। তবে তার হাসি যেন ভেতরে কোথাও একটা শূন্যতা পূর্ণ করে দিয়েছিল। এমনকি তার হাসির মধ্যে এমন কিছু ছিল যা ইউভানকে প্রথমবারের মতো জীবনের প্রতি আগ্রহী করে তুলেছিল। তার মাঝে এমন এক শক্তি ছিল যা তাকে আকর্ষণ করেছিল, কোনো এক অজানা টানে। এটাই ছিল প্রথম প্রেমের অভ্যর্থনা। ইউভান নিষ্পলক তাকিয়ে দেখেছে। তার শুষ্ক ঠোঁটে ক্রমে ক্রমে হাসি ফোটে। মলিন চাহনি জীবন্ত হয়। বুকের হৃৎপিণ্ড যেন নতুন সুরে স্পন্দন করে। ইউভান বুকে হাত রাখে। অতঃপর তার মনে হয় মেয়েটা চোখের পলকে তার বুকের খাঁচার দ্বার শক্ত করে বন্ধ করে দিয়েছে। যেন সেখানে মেয়েটা একাই রাজত্ব করবে। ইউভান এমন ভাবনা ভেবে বুকে দৃষ্টি রাখে। এরপর আবারও সামনে তাকাতেই চমকে ওঠে। তার চোখ মুখ শুকিয়ে যায়। কষ্ট হয়। চাতক পাখির মতো তার দৃষ্টি ছোটাছুটি করে। গাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। অনেক খোঁজে। অস্থির চিত্তে ছোটাছুটি করে। তার মন তাকে বলছিল ইউভান আর একটি বার দেখতে চাই তাকে। ইউভান দেখা পায় অতঃপর। এরপর ইউভান কিভাবে যেন খুঁজে বের করে মেয়েটাকে। তার বাসায় অবধি পৌঁছায়। একটা সময় জানতে পারে মেয়েটার নাম যারা। ইউভান একটি বার দেখার জন্য দাঁড়িয়ে থাকে রাস্তায়। এভাবে দিন গড়ায় আর ইউভানের মনে হয় যারাকে সে প্রতিদিন দেখতে চায়। কিন্তু প্রতিদিন দেখতে হলে তাকে বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচতে হবে। হাল ছেড়ে জীবনকে অবসরে পাঠানো যাবে না। ইউভান এক নতুন জীবন শুরু করে। হঠাৎ ইউভানের এমন পরিবর্তনে বাবা খুশি হলেন ঠিকই। কিন্তু বুদ্ধি আটলেন অন্যরকম। ইউভানের স্নাতক যেহেতু শেষের দিকে তাই তিনি এলএলবি করার জন্য ইউভানকে পাঠাতে চান বিদেশে। কিন্তু তখন ইউভান যাবে না তার যারাকে ফেলে। সে বিদেশে চলে গেলে তার বুকের মরুভূমিতে বৃষ্টি আসবে কিভাবে? তা তো খরায় খরায় ফেটে চৌচির হবে। কিন্তু ভাগ্য যেন এটাই চেয়েছিল। ঠিক চেয়েছিল? নাকি পরীক্ষা নিয়েছিল ইউভানের ভালোবাসার? কে জানে। হঠাৎই আর যারাকে সেই শহরে খুঁজে পায় না ইউভান। হঠাৎ উধাও সে। ইউভান আবারও ভেঙে পড়ে। তার মানসিক অবস্থা পূর্বের চাইতে অনুন্নত পর্যায়ে চলে যায়। তার বাবা আরিয়ান শাহ তখন এক প্রকার জের করে তাকে পাঠিয়ে দেয় বিদেশে। এরপর ঘুমের ওষুধ আর মাঝে মাঝে যখন ইউভানের পাগলামি বেড়ে যেত দেশে আসার তখন লাঠির আঘাত। এই দুই অস্ত্র দিয়ে তাকে থামিয়ে রাখা হতো। ইউভানকে এরপর তার ফুফু বোঝায় সে এলএলবি শেষ করলেই তাকে দেশে ফিরতে দেওয়া হবে। সে না হয় তখন তার জিনিস খুঁজে নেবে। এভাবে পাগলামি করলে কি তার পড়ালেখা শেষ হবে? আরও বাধা পড়বে সে এখানে। কথাটা ইউভানের মাথায় গেঁথে যায় বেশ ভালোভাবে।
এরপর 5 বছরের কোর্স শেষ করে সে দেশে ফেরে। ইউভান যখন তাকিয়েছিল অপলক নদীর নীরব জলে তখনই হঠাৎ তার মুঠোফোন চিৎকার করে। স্ক্রিনে ভাসে আদৃত নাম। ইউভান রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে আদৃত জানায়, তোর সঙ্গে আর্জেন্ট কথা আছে। তোর বাসায় আমি একটা কেস নিয়ে কথা বলবো। ইউভান ফোন কাটে। হাঁটা দেয় সে বাসার দিকে। লিভিং রুমে বসে অপেক্ষায় থাকা আদৃত ঘড়ির কাঁটায় দৃষ্টি স্থির রেখেছিল। হঠাৎই কারো পায়ের শব্দে সে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে চায়। যারা চোখ মুখ কুঁচকে কিচেন থেকে ফিরছিল। হাতে তার 1 কাপ কফি। তাতে মেশানো আছে 5 চামচ লবণ। স্বইচ্ছায় যারা এমন কাজ করেছে। এই কফির মগ বরাদ্দ ছিল ইউভানের জন্য। যারা ইচ্ছে করে শেফকে সরিয়ে নিজে বানিয়েছে। তবে কফির মগ নিয়ে সে ডিভানের নিকট যেতেই আদৃত পিছন ফিরে চায়। যারার মুখটা শুকিয়ে আসে। মনের ভাবনার উল্টো চিত্র একের পর এক তৈরি হয় মস্তিষ্কে। এমন সময় আদৃত মুচকি হেসে জিজ্ঞেস করে, আরে আপনি এখানেই আছেন? চলবে।